সবাই শুরু থেকে একটু জানিয়ে দাও, সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দাও। সাকিব আল হাসান, দাদা আপনার বাগেরহাটের মানুষ। আচ্ছা, সাকিব আল হাসান, আমি শিয়াম। ও আচ্ছা, আজকে কি লাস্ট ক্লাস? হ্যাঁ, আজকে লাস্ট ক্লাস, এই অধ্যায়ের আজকে লাস্ট ক্লাস। এমডি মুশফিকুর রহিম, কি ব্যাপার? আজকে সব ক্রিকেটাররা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কি ব্যাপার, কি অবস্থা? অন্তিক পাল, দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। ওকে, ক্লিয়ার। তো চলো, আজকে লাস্ট ক্লাস। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়ের লাস্ট ক্লাস, নবম ক্লাসটা করব। তো এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ সব টপিকই আমাদের পড়া হয়ে গেছে। তো একটা খুচরা টপিক বাদ আছে, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম। খুবই সহজ একটা টপিক, খুবই সহজ, এবং এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক আর কি। তো এখান থেকে ধরো যে এই টপিক রিলেটেড, শুধুমাত্র এই টপিককে ফোকাস করে বোর্ডে ধরো সৃজনশীল প্রশ্ন হওয়ার এটা সম্ভাবনা নাই। তা আমরা এখন এই ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা এই টপিকটা পড়বো, যাতে আমরা এখান থেকে আসলে মোটামুটি এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারি, এবং রিটেন ম্যাথে যেখানে আর কি ডিগ্রি অফ ফ্রিডমের ব্যবহারটা আছে সেটা যেন আমরা খুব সহজে বুঝতে পারি। তো তাহলে চলো আমরা শুরু করে দিই। কি ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো চলো দেখো, আজকে আমরা দুটো টপিক পড়বো, স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম এবং শক্তির সমবিভাজন নীতি। ডিগ্রি অফ ফ্রিডমের লেজ ধরে ধরে এই টপিকটা চলে আসে, সেই টপিকটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি। তো চলো, স্বাধীনতার মাত্রার দেখো আমি পিছনে একটা ডেফিনেশন লিখে রাখছি, বইয়ের কঠিন একটা ডেফিনেশন। তো ডেফিনেশনটা একটু পড়ি, আসো তো আমরা ডেফিনেশনটা কি লেখা আছে। স্বাধীনতার মাত্রা ইংরেজিতে এটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। এটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করব, কোন বইতে এন এফ দিয়েও প্রকাশ করছে। তো ব্যাপার না, ডিগ্রি অফ ফ্রিডম ছোট হাতের এফ দিয়েও প্রকাশ করতে পারি, আবার এন নিচে ছোট করে এফ লিখেও প্রকাশ করতে পারি, কোন কোন বইতে শুধু এন দিয়েও প্রকাশ করছে, সেটাও আমরা করতে পারি। তা আমরা ছোট হাতের এফ দিয়েই প্রকাশ করব। এবার আসো স্বাধীনতার মাত্রার সংজ্ঞাটা একটু পড়ি, যেটা বই থেকে আমি এখানে লিখে রাখছি। দেখো কি কঠিন সংজ্ঞা, বই মানে কত কঠিন করে লেখা থাকে। কোন গতিশীল সিস্টেমের অবস্থা, অবস্থা মানে স্টেট ইংরেজিতে বলা হয়, আর পজিশন মানে অবস্থান আর কি, এটা সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলরাশি বা স্বতন্ত্র রাশির সাহায্য দরকার হয় তাদেরকে বলা হয় ওই গতিশীল সিস্টেমের স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম বা স্বতন্ত্র সংখ্যা। তাহলে দেখো যা সংজ্ঞা বললাম সবকিছু কিন্তু তোমার মাথার উপর দিয়ে চলে গেছে। তো এভাবে একটু বইতে একটু কঠিন বাংলা ভাষায় লেখা আছে, তো এই কারণে একটু প্রথম পড়াতে বুঝতে সমস্যা হয়। কিন্তু বিশ্বাস করো, ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা এই টপিকটা তোমার পড়া, তোমার জানা, তুমি যখন থেকে গতি পড়া শুরু করছো, বিভিন্ন বস্তুর গতি, গতির প্রকারভেদ যখন তুমি জানা শুরু করছো, একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, অর্থাৎ ভেক্টর অধ্যায়, বলতে গেলে ভেক্টর অধ্যায় যখন তুমি পড়া শুরু করছো, তখনই না তোমার আসলে ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতার মাত্রা পড়া হয়ে গেছে। এটা তোমার জানা একটা টপিক। তো দেখি আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডিগ্রি অফ ফ্রিডম বলতে আসলে কি বোঝাচ্ছে। যেমন একমাত্রিক গতির ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এক, ডিগ্রি অফ ফ্রিডম এক, একমাত্রিক গতি ডিগ্রি অফ ফ্রিডম এক। দ্বিমাত্রিক গতি হলে ডিগ্রি অফ ফ্রিডম দুই, ত্রিমাত্রিক গতি হলে ডিগ্রি অফ ফ্রিডম তিন। কোন বস্তুর গতি একমাত্রিক মানে সে শুধুমাত্র একটা একটা অক্ষ বরাবর গতিশীল হতে পারে, দুইটা তিনটা অক্ষ বরাবর গতিশীল হতে পারে না, যে কোনো একটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষর মধ্যে যে কোনো একটা অক্ষ। তো এই কারণে যে কোনো একটা অক্ষ বরাবর রৈখিক ভাবে গতিশীল হইতে পারে, ডিগ্রি অফ ফ্রিডম এক। দ্বিমাত্রিক গতি, কোন একটা তলে কোন বস্তুর গতি, তলে যখন গতি থাকবে তখন সেটা দুইটা অক্ষে গতিশীল, দুইটা অক্ষ নিয়ে একটা তল গঠিত হয়, এক্স ওয়াই তল অথবা জেড এক্স তল অথবা এক্স জেড তল। এই যে তল, দুইটা অক্ষ মিলে তল গঠিত হয়। এই তলে যখন কোনো বস্তু গতিশীল হয় তখন তার গতি দুইটা অক্ষে থাকে, কোন তলে বস্তুর গতি দুইটা অক্ষে থাকে, দ্বিমাত্রিক গতি, ডিগ্রি অফ ফ্রিডম দুই। যখন কোনো বস্তু উড়তে থাকে, উড়তে থাকলে তার গতি হয় হচ্ছে ত্রিমাত্রিক, একটা মৌমাছির ওড়ার গতি অথবা উড়োজাহাজের ওড়ার গতি। তো এই গতি হচ্ছে ত্রিমাত্রিক গতি। ত্রিমাত্রিক গতি মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, থ্রি ডাইমেনশন। তো থ্রি ডাইমেনশনের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে তিন। সহজ কথা, শেষ। ডিগ্রি অফ ফ্রিডম বোঝা শেষ, এইটুকুই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের মূল কথা। এটা তো তুমি জানো, এটা তো তুমি ভেক্টর অধ্যায়ে পড়ছো। তো সেই জিনিসগুলাকে একটু আমরা আসো একটু রংচং মাখায় বুঝি আর কি। মনে করো, একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই। মনে করো যে
এরকম একটা লাঠি আর এই একটা লাঠি, এই দুইটা লাঠির মাঝখানে একটা দড়ি টান টান করে বাঁধা আছে। একটা দড়ি এই দুইটা লাঠির মাঝখানে এরকম টান টান করে দড়িটা বাঁধা আছে। এবার ধরো একটা পোকা, ধরো একটা পিঁপড়া, ঠিক আছে, উঠতে পারে না, এরকম একটা পোকা, ধরো পিঁপড়া। তো এরকম পিঁপড়া, একটা পিঁপড়া ধরো এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ধরো একটা পিঁপড়া, এই পিঁপড়াটা এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এই পিঁপড়াটা ধরো এর উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। দেখো একটা সুতা বাঁধা, একটা তার টান টান করে বাঁধা আছে, তার উপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। বলো সে ইচ্ছা করলে একে বেঁকে চলতে পারবে? পিঁপড়াটা একটা চিকন সুতার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ইচ্ছে করলে বাঁকার সুযোগ আছে? না, সরল রৈখিক ভাবে সোজা তাকে গতিশীল হতে হবে। তাহলে এইটা কয়টা অক্ষ বরাবর গতি বলো? একটা সুতার উপর দিয়ে পিঁপড়া হাঁটার গতি, এটা কয়টা অক্ষ বরাবর? যে সুতাটা টান টান করে আছে, টান টান করে বাঁধা আছে দুইটা খুঁটির মাঝখানে, তাহলে একটা অক্ষ বরাবর না? একটা নির্দিষ্ট অক্ষ বরাবর না? ধরো এটা এক্স অক্ষ হইতে পারে, ওয়াই অক্ষ হইতে পারে, অথবা জেড অক্ষ, যে কোনো একটা অক্ষ তুমি ধরো। তো আমি যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরি, এরকম যদি ধরি, তাহলে দেখো এই দিক বরাবর আসলে এক্স অক্ষ, তাহলে পিঁপড়াটার গতি হচ্ছে এক্স অক্ষ বরাবর, পিঁপড়াটার বেগ বা গতি হচ্ছে এক্স অক্ষ বরাবর। এই ওয়াই অক্ষ বরাবর এর কোনো গতি নেই, ওয়াই অক্ষ বরাবর গতি নেই। এই জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এর কোনো গতি নেই। তাহলে গতিটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, শুধুমাত্র এক্স অক্ষের দিকে গতি, তাহলে এক্স অক্ষের দিকে গতি। সুতরাং তার ডিগ্রি অফ ফ্রিডম, যেহেতু একটা নির্দিষ্ট অক্ষে এক মাত্রায়, এই কারণে তার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে এক। ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা হচ্ছে কোন বস্তু যে কটা অক্ষ বরাবর স্বাধীন, তার চলাচল বা তার গতি যে কটা অক্ষ বরাবর স্বাধীন, সেটাই হচ্ছে ওই বস্তুর ডিগ্রি অফ ফ্রিডম। তো এটা একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর সে স্বাধীন, এক্স অক্ষ বরাবর সে মুভ করতে পারে, ওয়াই বা জেড অক্ষ বরাবর মুভ করতে পারে না। ওয়াই অক্ষ বরাবর যদি যাইতে চাই তাহলে তো উপরে উঠে যাইতে হবে, অথবা জেড অক্ষ বরাবর যদি যাইতে চাই তাহলে তো ডানে বামে যাইতে হবে, সেটা সে পারে না। তাহলে তার গতিটা হচ্ছে একমাত্রিক, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতি, ওয়ান ডি মোশন। তাহলে এইটা আর ডিগ্রি অফ ফ্রিডম, যে কটা অক্ষ বরাবর সে স্বাধীন, স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। তো স্বাধীনতার মাত্রাকে আমি তোমাকে একটু আগে বলছিলাম যে ছোট হাতের এফ দিয়ে আমরা লিখবো। তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটার, এই যে গতিশীল পিঁপড়াটা সুতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, যে পিঁপড়াটা, তার ডিগ্রি অফ ফ্রিডম দ্যাট ইজ ওয়ান। বুঝছো? এত সহজ জিনিস আর আছে? এবার ধরো কোন একটা বস্তু একটা দ্বিমাত্রিক তলে গতিশীল, একটা দ্বিমাত্রিক তলে, ধরো কোন একটা তল, মেঝে ধরো, তোমার বাসার মেঝে, এই যে এটা হচ্ছে তোমার বাসার মেঝে, ধরো মেঝে একটা তল, এই তলের উপর দিয়ে কোন একটা বস্তু গতিশীল। ধরো এবার একটা পোকা, ধরো পিঁপড়াটা, এই পিঁপড়াটা এবার এই তলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে পিঁপড়াটা যদি এবার তলের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, তাহলে সে কিন্তু দুইটা অক্ষে গতিশীল। ধরো এই হচ্ছে পিঁপড়াটা, এই যে এটা হচ্ছে পিঁপড়াটা, পিঁপড়া বা ব্যাং কিছু একটা চিন্তা করো আর কি। না, ব্যাং হলে হবে না, ব্যাং তো লাফাই লাফাই যায়, লাফাইতে পারবে না, লাফাইতে পারবে না, বুঝছো? লাফাইলে তো আকাশে উঠে গেল, লাফানো যাবে। তো এই যে পোকাটা, এই পোকাটা হচ্ছে উঠতে পারে না। তাহলে দেখো এবার কয়টা অক্ষ বরাবর গতিশীল হতে পারে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তাহলে একে বেঁকে গেলে সে এক্স অক্ষ বরাবর যাইতে পারে, ওয়াই অক্ষ বরাবর যাইতে পারে, একটা তলে, দ্বিমাত্রিক তলে গতিশীল। উঠতে পারে না, কিন্তু উপরে উঠে যাইতে পারবে না ইচ্ছা হলে। জেড অক্ষ বরাবর গতি নেই, এক্স অক্ষ আর ওয়াই অক্ষে, দুইটা অক্ষে আছে। তাহলে দুইটা অক্ষে টু ডি মোশন, টু ডাইমেনশনাল মোশন, টু ডি। তাহলে এই পোকাটা, এই বস্তুটা দুইটা অক্ষে স্বাধীন। তাহলে এর স্বাধীনতার মাত্রা, এটার স্বাধীনতার মাত্রা মানে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম এফ ইকুয়াল টু 2। এইবার চিন্তা করো কোন একটা বস্তু যেটা উঠতে পারে। ধরো এবার একটা তেলাপোকা, তেলাপোকা উঠতে পারে, অথবা মনে করো একটা মৌমাছি, সেটা উঠতে পারে। তো তোমার রুমের মধ্যে ধরো একটা মৌমাছি আছে, তাহলে সেই মৌমাছি কি নির্দিষ্ট একটা অক্ষ বরাবর দৌড়াবে, অক্ষ বরাবর গতিশীল থাকবে, উড়বে? না। নাকি একটা নির্দিষ্ট তলে উড়বে? না। মেঝেতে মেঝেতে থাকবে? না। একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যাবে? উত্তর হচ্ছে না। তাহলে কি হবে? উড়তে পারবে। তাহলে উড়লে তার গতি হয়ে গেল থ্রি ডি মোশন হয়ে গেল। তাহলে আমরা সেইটা একটু আঁকতে চাই। তো থ্রি কোন একটা ক্ষেত্র আকার, একটা সহজ সিস্টেম হচ্ছে একটা ঘনক আঁকা। ঘনক আঁকলে একটা রুম আঁকবা তুমি, তার মানে একটা ঘনক আঁকো, ঘনক আঁকলে তো হয়ে গেল, কাজ শেষ। তাহলে দেখো এই যে এটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে জেড অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার আসো আমি এখান থেকে একটা ঘনক আঁকি, এখানে একটা ঘনক আঁকছি।
এটা হচ্ছে একটা ঘনক, ঠিক আছে। এই যে মূল বিন্দু, এটা মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার এর মধ্যে কোন একটা বস্তুর গতি, ধরো এর মধ্যে কোন একটা মৌমাছির গতি এর মধ্যে আছে, তাহলে এই যে মৌমাছিটা, বা ধরো একটা তেলা মানে প্রজাপতি চিন্তা করো, ঠিক আছে, একটা প্রজাপতি চিন্তা করো, ধরো একটা প্রজাপতি। তো প্রজাপতিটা উড়ে তিনটে অক্ষের যে কোনো একটা অক্ষে যেতে পারে, যে কোনো দিকে যেতে পারে। তাহলে এই কয়টা অক্ষ বরাবর স্বাধীন? এটা কি শুধুমাত্র তুমি বলছো এই তুমি এক্স অক্ষ বরাবর যাবা, ওয়াই অক্ষ বরাবর ওড়া যাবে না, জেড অক্ষ বরাবর ওড়া যাবে না, এরকম কি বলছো? বলো না। তাহলে যে কোনো সে অক্ষে কিন্তু স্বাধীন, তিনটে অক্ষের, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা হচ্ছে কি? স্বাধীনতার মাত্রা। তাহলে এবার বলো, আমি যেটা বললাম প্রথমে, যে এটা তুমি জানতা, এটা তুমি পারো, বলো বিশ্বাস হইলো? এবার উপরের ডেফিনেশনটা আরেকবার পড়ো, দেখো উপরের ডেফিনেশনটা মনে হবে তুমিই লিখছো, বই থেকে কঠিন ডেফিনেশন না, এবার তা মনে হবে না। এবার ডেফিনেশনটা তুমি পড়ো। কোন গতিশীল সিস্টেম, কোন একটা গতিশীল সিস্টেম, গতিশীল একটা বস্তু, তো কোন গতিশীল সিস্টেমের গতির অবস্থা প্রকাশের জন্য, তার গতির অবস্থাটা প্রকাশের জন্য, এই যে তিনটা বস্তুর উদাহরণ দেখলাম, এই তিনটা বস্তুর গতির অবস্থা প্রকাশের জন্য যে কটা স্বাধীন অক্ষ বা স্বাধীন চলরাশি দরকার, ঠিক আছে, যে কয়টা অক্ষ বরাবর বস্তুটা স্বাধীন, তাহলে সেই কয়টা অক্ষ বরাবর, যে কটা অক্ষ বরাবর বস্তুটা স্বাধীন, সেটাকেই বলা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। দুই অক্ষ বরাবর স্বাধীন হলে ডিগ্রি অফ ফ্রিডম 2, তিন অক্ষ বরাবর স্বাধীন হলে ডিগ্রি অফ ফ্রিডম 3, এক অক্ষ বরাবর স্বাধীন হলে ডিগ্রি অফ ফ্রিডম 1। কি কথা কি বুঝছো? তাহলে এই হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, যে কোনো গতিশীল সিস্টেমের অবস্থা বা অবস্থান প্রকাশের জন্য যতগুলো স্বাধীন চলরাশির দরকার হয়, সেটাকেই বলা হয় ওই সিস্টেমের স্বাধীনতার মাত্রা বা স্বতন্ত্র সংখ্যা। তাহলে বলো এগুলো আমরা পারি কিনা, এগুলো আমাদের জানা জিনিস কিনা, কি ক্লিয়ার? তাহলে স্বাধীনতার মাত্রার মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম। ওকে, এবার শোনো স্বাধীনতার হ্যাঁ ঠিক আছে, এবার শোনো স্বাধীনতার মাত্রা তিন প্রকার হয়। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক স্বাধীনতার মাত্রা, কৌণিক বা ঘূর্ণন, ঘূর্ণন স্বাধীনতার মাত্রা, আবর্তন স্বাধীনতার মাত্রা, আর একটা হচ্ছে স্পন্দন, স্পন্দন ডিগ্রি অফ ফ্রিডম, স্পন্দন স্বাধীনতার মাত্রা। তিন প্রকার হয়, রৈখিক, আবর্ত আর স্পন্দন। তাহলে আমরা একটু লিখিত ব্যাপার বললাম, কি বলছে দেখি। স্বাধীনতার মাত্রা তিন প্রকার, দেখি আসো আমরা বুঝবো। আমাদের এই অধ্যায়ে ডিগ্রি অফ ফ্রিডম, এই অধ্যায় এটা ডিগ্রি অফ ফ্রিডম, এটা আলোচনা করার জন্য বলছে হচ্ছে দশম অধ্যায়, গ্যাসের অধ্যায়। তো গ্যাসের অধ্যায় ডিগ্রি অফ ফ্রিডম কেন আসবে? এটা তো ভেক্টর অধ্যায় ডিগ্রি অফ ফ্রিডম বলে দিবে, অথবা গতিবিদ্যার অধ্যায় বলবে, গ্যাসের অধ্যায় কেন বলবে, তাই না? গ্যাসের অধ্যায় ডিগ্রি অফ ফ্রিডমের কি কাজ? গ্যাসের অণুর আবার ডিগ্রি অফ ফ্রিডম কোত্থেকে আসে? তো সেইটাই তো আমরা দেখতে চাই। তো গ্যাসের অণুর বা যে কোনো বস্তুরই আসলে ডিগ্রি অফ ফ্রিডম হইতে পারে তিন প্রকার। তো প্রথমটা হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক স্বাধীনতার মাত্রা। দুই নম্বরটা হচ্ছে আবর্তন বা ঘূর্ণন, আর তিন নম্বরটা হচ্ছে স্পন্দন বা কম্পন। আসো এক এক করে বুঝি। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, কোন একটা বস্তু শুধুমাত্র রৈখিকভাবে গতিশীল, ঘোরে টোরে না, ঘূর্ণন অক্ষের কথাটা না, কম্পনের কথাটা না, স্পন্দিত হয় না, ঘোরে না, ঘূর্ণন না, শুধুমাত্র রৈখিক গতি, শুধুমাত্র লিনিয়ার মোশন। তো একটা বস্তুর রৈখিক গতি হইতে পারে তিন অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এই যে তিনটা অক্ষ। কোন একটা বস্তু, ধরো একটা বল বা ধরো একটা গ্যাসের অণুর কথা চিন্তা করো, এক পারমাণবিক গ্যাসের একটা অণুর কথা চিন্তা করো, ধরো এই যে অণুটা এখানে আছে, এই যে অণুটা এখানে আছে, অথবা একটা বল। তো এইটার গতি রৈখিক গতি। তো রৈখিক গতি এক্স অক্ষ বরাবর রৈখিক গতি থাকতে পারে যে ভি এক্স, এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকতে পারে ভি ওয়াই, জেড অক্ষ বরাবর বেগ থাকতে পারে ভি জেড। গ্যাসের অণু হলে আমরা বলতাম সি এক্স, সি ওয়াই, সি জেড। তাহলে এই যে তিন অক্ষ বরাবর রৈখিক গতির জন্য তিন অক্ষ বরাবর রৈখিক গতি থাকার কারণে যে ডিগ্রি অফ ফ্রিডম, সেটা হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ
রৈখিক স্বাধীনতার মাত্রা। তো রৈখিক স্বাধীনতার মাত্রা কয়টা হইতে পারে? তিনটা। 3 অক্ষ বরাবর তিনটা। ধরো কোন বস্তু শুধুমাত্র x অক্ষ বরাবর গতিশীল, তাহলে তার রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 1। কোন বস্তু x অক্ষ y অক্ষ দুইটা অক্ষ বরাবরই গতিশীল হতে পারে, দুইটা অক্ষ বরাবরই স্বাধীন কোন একটা তলে গতিশীল হলে, তাহলে তার রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 2, দুইটা। 3 অক্ষ বরাবর গতিশীল উঠতে পারে, তাহলে তার রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3। সহজ কথা, ঠিক ক্লিয়ার? তাহলে রৈখিক গতির জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম সেটা হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম। রৈখিক গতির জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম সেটাই হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। আচ্ছা, রৈখিক গতির জন্য তার গতিশক্তিও কিন্তু 3 অক্ষ বরাবর। যেমন এক্স অক্ষ বরাবর গতিশক্তি, এক্স অক্ষ বরাবর যদি বেগ থাকে তখন এক্স অক্ষ বরাবর যে গতিশক্তিটা হবে, ধরো এটাকে আমি বললাম ই এক্স, গতিশক্তি ই এক্স ই কে এক্স, দ্যাট ইজ হাফ, ধরে ভর হচ্ছে এম, তাহলে হাফ এম বি এক্স স্কয়ার। এক্স অক্ষ বরাবর বেগ, তার জন্য এক্স অক্ষ বরাবর গতিশক্তি। ওয়াই অক্ষ বরাবর গতিশীল থাকলে তখন ওয়াই অক্ষ বরাবর গতিশক্তি হাফ এম বি ওয়াই স্কয়ার। জেড অক্ষ বরাবর গতিশীল থাকলে ই জেড, দ্যাট ইজ হাফ এম ভি জেড স্কয়ার। কি বুঝলা? 3 অক্ষ বরাবর বেগ, তো 3 অক্ষ বরাবর গতিশক্তি। ওকে, এবার আসো আবর্তন গতিশক্তি, ঘূর্ণন আবর্তন। তাহলে ঘূর্ণন আবর্তন, এবার বস্তু হচ্ছে ঘুরতে পারবে, বস্তু এবার কি হবে? ঘুরতে পারবে। ঠিক আছে, বস্তু এবার ঘুরতে পারবে। যেমন এখানে তো আমি এক পারমাণবিক গ্যাসের অণু দিয়ে দেখাইছি। আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাসের অণু হলে কি দেখতে এরকম হয়? এক পারমাণবিক গ্যাসের অণু দেখতে এরকম হয়, কারণ এক পারমাণবিক গ্যাসের অণু একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, এই কারণে দেখতে এরকম হয়। কিন্তু দ্বিপারমাণবিক গ্যাসের অণু যদি হয়, দ্বিপারমাণবিক গ্যাসের অণু, তো সেই দ্বিপারমাণবিক গ্যাসের অণু দেখতে কেমন হবে? এরকম হবে না? দ্বিপারমাণবিক গ্যাসের অণুর গঠন এরকম হবে না? এই যে এই একটা পরমাণু, এই একটা পরমাণু, দুইটা পরমাণু মিলে একটা, তাহলে এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের একটা। ধর এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন অ্যাটম দিয়ে, দুইটা অক্সিজেন পরমাণু দিয়ে একটা অক্সিজেন অণু O2। ঠিক ক্লিয়ার? বন্ধন হচ্ছে দ্বিবন্ধন, এরকম দ্বিবন্ধন। যদি নাইট্রোজেন হয় তাহলে ত্রিবন্ধন, ত্রিবন্ধন এরকম নাইট্রোজেন। তাহলে যদি আমরা দ্বিপারমাণবিক গ্যাসের অণু চিন্তা করি, তাহলে দুইটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত হবে। তার সাথে আমরা এখানে দ্বিপারমাণবিক গ্যাসের অণু আঁকি, এখানে দ্বিপারমাণবিক গ্যাসের অণু আঁকি। তাহলে দেখো এই যে এই একটা অণু আর এই একটা অণু, এই যে দ্বিপারমাণবিক গ্যাসের অণু দেখতে এরকম হবে। দ্বিপারমাণবিক গ্যাসের অণু, একটা ছোট একটা বড় হবে না, দুইটা একই রকমই হবে। দ্বিপারমাণবিক গ্যাসের অণু, দুইটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত। তাহলে এবার এই যে দুইটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, এরা ঘুরতে পারে, এরা ঘুরতে পারে। ঠিক আছে, দুইজন, ধরো যে দুইজন চিন্তা করো, এখানে তো আরেকজন নাই, দুইজন এভাবে হাত ধরে আছে। ঠিক আছে, এই যে দুইজন হাত ধরে আছে, তাহলে একটা মাঝখানে ধরো অক্ষ, এটা হচ্ছে অক্ষ, এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে, এভাবে আবর্তিত হতে পারবে, পারবে না? এভাবে আবর্তিত হতে পারবে না? এই যে এভাবে ঘুরতে পারবে না? এই যে এটা ধরো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের চারপাশে আবর্তিত হতে পারবে না? তো আবর্তন গতির জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম সেটা হচ্ছে আবর্ত স্বাধীনতার মাত্রা বা ঘূর্ণন স্বাধীনতার মাত্রা। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর আবর্তিত হতে পারে, ওয়াই অক্ষ বরাবর আবর্তিত হতে পারে, জেড অক্ষ বরাবর আবর্তিত হতে পারে, এই যে জেড অক্ষ বরাবর আবর্তিত হতে পারে। তাহলে 3 অক্ষ বরাবর আবর্তনের জন্য, ঘূর্ণনের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম, 3 অক্ষ বরাবর ঘূর্ণনের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম সেটা হচ্ছে ঘূর্ণন স্বাধীনতার মাত্রা। তো ঘূর্ণন স্বাধীনতার মাত্রা এরকম 3টা অক্ষে। যদি হাত ধরে এক্স অক্ষের চারপাশে ঘোরে, যেমন এরকম ধরো, আকার দরকার নেই তোমাদের, এই যে এই একটা পরমাণু, এই একটা পরমাণু, তো এই গ্যাসের অণুটা যদি এক্স অক্ষের চারপাশে ঘুরতে থাকে, একটা পাত্রের মধ্যে গ্যাসের অণু রাখা আছে, তো দ্বিপারমাণবিক গ্যাসের এই যে এক একটা অণু, দ্বিপারমাণবিক গ্যাসের অণু দেখতে তো এরকম, তো এই অণুটা যদি ধরো এক্স অক্ষ বরাবর ঘোরে, তাহলে এক্স অক্ষ বরাবর তার ঘূর্ণন ডিগ্রি অফ ফ্রিডম থাকবে 1। এক্স অক্ষ বরাবর ঘুরে, ধরো ওয়াই অক্ষ বরাবর ঘুরে, 2 অক্ষ বরাবর ঘুরতে পারে, তখন ডিগ্রি অফ ফ্রিডম, ঘূর্ণন ডিগ্রি অফ ফ্রিডম, ঘূর্ণন বা আবর্তন ডিগ্রি অফ ফ্রিডম হবে 2। যদি 3 অক্ষ বরাবরই ঘুরতে পারে তখন হবে 3। সহজ কথা, কি ক্লিয়ার? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, 3 অক্ষ বরাবর যদি ঘুরতে পারে, আমরা পরবর্তীতে দেখবো কোনটা পারে কোনটা পারে না, সেটা আমরা দেখবো, চেক করে দেখবো, কিন্তু ঘুরতে পারলে তার ডিগ্রি অফ ফ্রিডম এক এক করে বাড়বে। কোন বস্তু ধরো, ভালো করে বুঝিও, দেখি কেমন পারো তোমরা। কোন বস্তু ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই 3 অক্ষ বরাবর রৈখিক ভাবে দৌড়াইতে পারে, রৈখিক ভাবে গতিশীল। ঠিক আছে, রৈখিক ভাবে দৌড়াইতে পারে, রৈখিক ভাবে গতিশীল, এবং সে এক্স অক্ষ বরাবর ঘুরতে পারে। বলো তার ডিগ্রি অফ ফ্রিডম কত, দেখি তোমরা কেমন বুঝো। বলো তার ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে, রৈখিক ভাবে দৌড়াইতে পারে, রৈখিক ভাবে গতিশীল হতে পারে, আর জেড এক্স অক্ষ বরাবর সে ঘুরতে পারে। তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম কেমন হতে পারে? তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 4। 4 হবে তার ডিগ্রি অফ ফ্রিডম। কেমনে? তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 4। কেমনে? 3 অক্ষ বরাবর রৈখিক ভাবে দৌড়াইতে পারে,
তাহলে ডিগ্রি অফ ফ্রিডম রৈখিক তিনটা। ঠিক আছে, অনেকে লিখছো এক, না হয়নি। তার ডিগ্রি অফ ফ্রিডম 4। কেমনে? রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 4টা, সরি 3টা। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে। তাহলে 3টা হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম আর একটা হচ্ছে ঘূর্ণন বা আবর্তন ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে টোটাল কয়টা? 4টা। বুঝতে পারছো? ধরো কোন বস্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে সে ঘূর্ণনের জন্য স্বাধীন, ঘুরতে পারে, সহজ কথা। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম হবে রৈখিক 3টা আর কৌণিক বা আবর্তন হচ্ছে 2টা। তাহলে টোটাল হবে 5টা। কি কথা বুঝছো? তাহলে এভাবে গুণে গুণে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে 3 অক্ষ বরাবর ঘূর্ণনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম। এবার আসো, ঘূর্ণনের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম সেইটার জন্য আসে হচ্ছে ঘূর্ণন গতিশক্তি, কৌণিক গতিশক্তি। তো কৌণিক গতিশক্তি কেমনে বের করে বলো? মনে আছে? চতুর্থ অধ্যায়ের জ্ঞান মনে আছে? ঘূর্ণন গতিশক্তি হাফ, রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, আর ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। একটা জিনিস হচ্ছে মাথায় রাখবা, রৈখিক গতির সূত্র যদি কেউ মাথায় রাখে, কৌণিক গতির সূত্র তার কষ্ট করে মুখস্থ করা লাগে না, এমনি মাথায় থাকে না। কেমনে? রৈখিক গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, তাহলে কৌণিক হবে হাফের জায়গায় হাফ, এম এর জায়গায় জড়তার ভ্রামক, ভরের জায়গা দখল করবে জড়তার ভ্রামক, আর ভি এর জায়গা দখল করবে হচ্ছে ওমেগা, ওমেগা স্কয়ার। কি ক্লিয়ার? তাহলে কৌণিক যে গতিশক্তি সেটা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এর 3টা অক্ষ বরাবর যদি ঘোরে তাহলে 3টা অক্ষ বরাবর কৌণিক গতিশক্তি। তাহলে কৌণিক গতিশক্তি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার, ওমেগা এক্স স্কয়ার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কৌণিক বেগ। তারপরে ই ওয়াই হাফ আই ওমেগা ওয়াই স্কয়ার, আর ই জেড, জেড অক্ষের চারপাশে যদি ঘোরে তাহলে হাফ আই ওমেগা জেড স্কয়ার। বুঝছো? এবার আসো স্পন্দন। স্পন্দন মানে কম্পন। একটা দৃঢ় অবলম্বন থেকে স্প্রিং ঝুলাইছো, স্প্রিং এর মাথায় একটা বস্তু ঝুলাইছো, এই বস্তুটার একটু নিচের দিকে টেনে ছেড়ে দিলে এটা দেখবা দুলতে থাকবে, কখনো এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, আবার এখানে, 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 এইভাবে স্পন্দিত হতে থাকবে, দুলতে থাকবে। স্পন্দন, কম্পন। তাহলে স্পন্দন, স্পন্দন বা কম্পনের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা, সেটাই হচ্ছে স্পন্দন বা কম্পন ডিগ্রি অফ ফ্রিডম। সহজ কথা, এর চেয়ে সহজ জিনিস আর দুনিয়াতে নাই। এবার ঠিক একইভাবে এটার যেমন এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ 3টা, এটার যেমন 3টা, ঠিক এটারও 3টা, এটারও ঠিক একই রকম ভাবে হবে 3টা। তো দেখো এক্স অক্ষ এটা, এটা ওয়াই অক্ষ, আর এটা ভাই জেড অক্ষ। আসো আমরা দ্বিপরমাণবিক গ্যাসের অণু দিয়ে চিন্তা করি, যেহেতু গ্যাস নিয়ে আলোচনা, তাহলে গ্যাসের অণুর ক্ষেত্রে আমরা একটু বুঝাই। তো ধরো একটা দ্বিপরমাণবিক গ্যাসের অণু, এই যে দ্বিপরমাণবিক গ্যাসের একটা অণু, এই দ্বিপরমাণবিক গ্যাসের অণুগুলার মাঝখানে এই যে বন্ধন আছে না, এই বন্ধনের কারণে 2টা পরমাণু কাছে আসতে পারে, দূরেও যেতে পারে, কাছে আসতে পারে, দূরেও যেতে পারে। তো যখন এরকম কাছে আসবে, দূরে যাবে, কাছে আসবে, দূরে যাবে, এটা হচ্ছে কম্পন। তো অনেক সময় এই যে 2টা পরমাণুর মধ্যে এই যে মাঝখানে যে বন্ধনটা, আগে একটা সরল রেখা দিয়ে আঁকছি না, এই বন্ধনটা অনেক সময় না স্প্রিং এর মতো কাজ করে। এই বন্ধনটা অনেক সময় এরকম স্প্রিং এর মতো কাজ করে, এই যে স্প্রিং এর মতো কাজ করে। অর্থাৎ 2টা পরমাণু কাছে আসে, দূরে যায়, কাছে আসে, দূরে যায়, মানে কম্পিত হতে পারে। গ্যাসের অণুগুলা এভাবে কম্পিত হতে পারে। তো গ্যাসের অণুগুলা, একটা দ্বিপরমাণু গ্যাসের অণু 2টা পরমাণু দিয়ে গঠিত। তো কম্পিত হওয়া মানে কি? 2টা পরমাণু এভাবে কাঁপবে, কাছে আসবে, দূরে যাবে, কাছে আসবে, দূরে যাবে, স্প্রিং এর মতো স্পন্দিত হবে। তো এইটাকে বলা হচ্ছে কম্পন। এখন যদি এক্স অক্ষ বরাবর কম্পিত হয়, তাহলে এক্স অক্ষ বরাবর কম্পিত হওয়ার জন্য আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম, কম্পনের জন্য আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম। মনে করো ওয়াই অক্ষ বরাবর কম্পিত হতে পারে, ওয়াই অক্ষ বরাবর সে স্বাধীন, তাহলে ওয়াই অক্ষ বরাবর কম্পিত হওয়ার জন্য আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম, জেড অক্ষ বরাবর কম্পিত হওয়ার জন্য আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম, মানে 3 অক্ষে কম্পিত হওয়ার জন্য 3টা আবার কম্পন ডিগ্রি অফ ফ্রিডম বা স্পন্দন ডিগ্রি অফ ফ্রিডম। এই হচ্ছে আমার কথা। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তো এইবার আসো, তাহলে 3টা অক্ষ বরাবর স্পন্দন গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম আবার 3। ঠিক আছে? যে এক্স অক্ষ বরাবর যদি স্পন্দিত, আমি তোমার একে দেখাচ্ছি, দেখো এক্স অক্ষ বরাবর স্পন্দিত হওয়ার ব্যাপারটা আমি তোমার একে বুঝাচ্ছি, তোমাদের আঁকা লাগবে না। এই মনে করো এই একটা পরমাণু আর এই একটা পরমাণু, দেখো এই একটা পরমাণু আর একটা পরমাণু, এরা কিভাবে এইভাবে স্পন্দিত হতে পারে? এই যে 2টা পরমাণু কাছে আসতেছে, আবার দূরে সরে যাচ্ছে, কাছে আসতেছে, আবার দূরে সরে যাচ্ছে। তো কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। ঠিক একইভাবে যদি ওয়াই অক্ষ বরাবর স্পন্দিত হয়, এই যে ওয়াই অক্ষ বরাবর স্পন্দিত হয়, তাই ওয়াই অক্ষ বরাবর স্পন্দিত হচ্ছে, এভাবে স্পন্দিত হচ্ছে। আবার ঠিক একইভাবে জেড অক্ষ বরাবর স্পন্দিত হতে পারে, জেড অক্ষ বরাবর স্পন্দিত হতে পারে।
তাহলে তিনটা অক্ষ বরাবরই সে স্বাধীনভাবে স্পন্দিত হতে পারে। এই কারণে এই ক্ষেত্রে এই যে স্পন্দন ডিগ্রি অফ ফ্রিডমও আবার তিনটা অক্ষ বরাবর 3। তাহলে এবার আসো স্পন্দনের জন্য কম্পনের জন্য শক্তি নির্ণয় করতে চাই জন্য হাফ এম বি স্কয়ার লিখছি, কৌণিক গতির জন্য হাফ আই ওমেগা স্কয়ার লিখছি। তাহলে বুঝে বুঝে বলো তো দেখি কম্পনের জন্য কি হবে। কম্পনের কথা মাথায় আসলেই ধরো চোখ বন্ধ করে চিন্তা করবা কম্পন স্পন্দন, দেখবা স্প্রিং এর কথা মাথায় আসবে। আর কম্পন বা স্পন্দন অর্থাৎ সরল ছন্দিত স্পন্দন, সহজ কথা, সরল ছন্দিত স্পন্দনের শক্তি হাফ কে এক্স স্কয়ার বা হাফ কে এ স্কয়ার, মনে পড়ে হাফ কে এক্স স্কয়ার বা হাফ কে এ স্কয়ার। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কম্পনের জন্য গতিশক্তি, এক্স অক্ষ বরাবর কম্পনের জন্য গতিশক্তি মানে শক্তি আর কি, শক্তি। তাহলে হাফ কে এ স্কয়ার না, এর জায়গায় এক্স, কারণ এক্স অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর কম্পনের জন্য হাফ কে ওয়াই স্কয়ার, জেড অক্ষ বরাবর কম্পনের জন্য হাফ কে জেড স্কয়ার। বুঝলা? তাহলে দেখি এবার বলো, কোন একটা বস্তু, ভালো করে শুনবা, কোন একটা বস্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে, রৈখিকভাবে গতিশীল, তার বেগ থাকবে ভি। এক্স অক্ষ ওয়াই অক্ষ এই 2 অক্ষ বরাবর কৌণিক বেগ থাকবে ওমেগা। আর জেড অক্ষ বরাবর কম্পন থাকবে, জেড অক্ষ বরাবর কম্পন থাকবে। বলো তার ডিগ্রি অফ ফ্রিডম কত, দেখি কেমন বলতে পারো। বলো ডিগ্রি অফ ফ্রিডম কত, বলো কত হবে ডিগ্রি অফ ফ্রিডম, কত হবে? বলো দেখি ডিগ্রি অফ ফ্রিডম, বলো দেখি। ওই ব্যাপারে আরো আগে উত্তর দেয়, ওদেরটা দেখে আসি। ডিগ্রি অফ ফ্রিডম 6। গুড, ভেরি গুড। 3 2 আর 1, 3 2 1 6। গুড, ভেরি গুড। তাহলে ডিগ্রি অফ ফ্রিডমের মতো সহজ জিনিস আছে বলো, এটা নাকি পোলাপান ভয় পায়, এই জিনিস নাকি পোলাপান ভয় পায়। এবার কথা হচ্ছে কি গ্যাসের অধ্যায়ের কি কাজ, তাই না? ডিগ্রি অফ ফ্রিডম বুঝলাম, এটা গতির ক্ষেত্রে বেশ ভালো একটা জিনিস বুঝলাম। তো গ্যাসের অধ্যায়ের কি কাজ? গ্যাসের যে অণুগুলা আছে, দ্বিপরমাণবিক অণু, ত্রিপরমাণবিক অণু বা বহু পারমাণবিক অণু, এক পারমাণবিক অণু, এই অণুগুলা কোনো একটা পাত্রে রাখলে তারা ছোটাছুটি করে। ভালো করে শোনো, ছোটাছুটি করে, রৈখিকভাবে গতিশীল থাকে, ঘুরতেও পারে, অর্থাৎ কৌণিক বেগটাও তার থাকে, ইভেন স্পন্দনও হতে পারে, স্পন্দিত হতে পারে। তার মানে তার স্পন্দন ডিগ্রি অফ ফ্রিডমও থাকে। তাহলে 3 ধরনের গতি থাকে, রৈখিক গতি, আবর্তন গতি, স্পন্দন গতি। এই 3 গতির জন্য, 3 ধরনের গতির জন্য এই 3 ধরনের ডিগ্রি অফ ফ্রিডম থাকে গ্যাসের অণুর। গ্যাসের অণু একসাথে রৈখিকভাবেও গতিশীল হতে পারে, আবার ঘুরতেও পারে। তুমি মনে করো অক্সিজেন অণু রাখছো কোনো একটা পাত্রের মধ্যে, অক্সিজেন গ্যাস রাখছো, তো অক্সিজেন গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলো স্থির বসে আছে না, ছুটতেছে, পাত্রের মধ্যে ছোটাছুটি করতেছে, ছোটাছুটি করতে করতে কিন্তু আবার ঘুরতেছেও। ঠিক আছে? একটা অণু গঠিত হচ্ছে কিভাবে? একটা অণু গঠিত হচ্ছে দুইটা পরমাণুর হাত ধরে একটা অণু গঠিত করতেছে। তো তারা ছুটতে পারে, এক্স অক্ষ বরাবর দৌড় দিল, ওয়াই অক্ষ বরাবর দৌড় দিল, জেড অক্ষ বরাবর দৌড় দিল, দৌড়াইতে দৌড়াইতে আবার ঘুরতেও পারে, ধরো হাত ধরে এভাবে ঘুরতেও পারে। ঠিক আছে? ইচ্ছা মতো পাত্রের মধ্যে একটা অণু ঘুরতেও পারে, আবার স্পন্দিত হতে পারে। তাহলে 3 ধরনের গতি থাকে, 3 ধরনের গতির জন্য এই যে 3 ধরনের ডিগ্রি অফ ফ্রিডম। তো এবার আমরা গ্যাসের প্রত্যেকটা, ধরো এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, বহু পারমাণবিক গ্যাস ধরে 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 এবার ডিগ্রি অফ ফ্রিডম আমরা হিসাব করবো, আসো দেখি। ঠিক আছে? তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে হিসাব করতে হয় বুঝে গেছি। যে কয়টা অক্ষ বরাবর রৈখিক আবর্তন এবং ঘূর্ণন, রৈখিক আবর্তন এবং স্পন্দন গতি থাকবে তার ডিগ্রি অফ ফ্রিডম হবে, তাই সহজ কথা। তাহলে এবার আসো দেখি আমরা ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করব। তো প্রথমে আসো এক পারমাণবিক গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম। এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাস আর কি। এক পারমাণবিক গ্যাস, আর্গন, হিলিয়াম, নিয়ন, এগুলো হচ্ছে এক পারমাণবিক গ্যাস। তো এই এক পারমাণবিক গ্যাস এগুলা গঠিত হয় হচ্ছে, এক পারমাণবিক গ্যাসের অণু গঠিত হয় হচ্ছে একটা পরমাণু দিয়ে। যেমন আমি তোমার যদি বলি একটা হিলিয়াম অ্যাটম আঁকো, তো তুমি এরকম একটা বল এঁকে দিয়ে চলে যাবা, যে বলবা ভাই এটাই হচ্ছে একটা হিলিয়াম অ্যাটম, এটাই হচ্ছে হিলিয়ামের একটা অণু, হিলিয়ামের একটা পরমাণু। একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত হয়, নিষ্ক্রিয় গ্যাস, এক পারমাণবিক গ্যাস, একটা পরমাণু দিয়ে একটা কি অণু গঠিত হয়। এবার আমরা এই অণুটারে একটু লক্ষ্য করি। এই অণুটা কোন একটা পাত্রের মধ্যে, ধরো একটা পাত্রের মধ্যে একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে পিস্টন সংযুক্ত করে, পিস্টন দিয়ে একটা এক পারমাণবিক গ্যাস ধরো হিলিয়াম রাখা আছে। তাহলে হিলিয়াম গ্যাসের এই যে অণুগুলা, এই যে এটা হচ্ছে হিলিয়াম গ্যাসের অণুগুলা এই পাত্রের মধ্যে ছুটে বেড়াইতেছে। হিলিয়াম গ্যাসের অণুগুলা পাত্রের মধ্যে এই যে ছুটে বেড়াইতেছে, পাত্রের মধ্যে ছুটে বেড়াইতেছে। তাহলে এই যে অণুগুলা, এগুলা পাত্রের মধ্যে শুধু এক্স অক্ষ বরাবর যাবে, শুধু ওয়াই অক্ষ বরাবর যাবে, শুধু জেড অক্ষ বরাবর যাবে?
এই পাত্রের মধ্যে যে অণুগুলো আছে সেই অণুগুলো তো স্বাধীন, পাত্রের মধ্যে ইচ্ছা মতো উড়ে বেড়াইতে পারে। এই যে পাত্রের মধ্যে যে গ্যাসের অণুগুলো আছে সেই অণুগুলো তো এক একটা মৌমাছির মতো, এক একটা মৌমাছির মতো, এক একটা প্রজাপতির মতো উড়ে বেড়াইতে পারবে, ইচ্ছা মতো উড়ে বেড়াইতে পারবে। নাকি শুধু একটা ওই যে সুতায় মানে সুতার উপর দিয়ে পিঁপড়া যেভাবে হেঁটে যাচ্ছিল সেইভাবে সরল রৈখিক ভাবে গতিশীল হবে, আঁকা বাঁকা পথে যাবে না, তাই কি হবে না, ছুটে বেড়াবে। তাহলে ছুটে বেড়াইলে তিনটে অক্ষ বরাবরই তার গতি থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ বরাবরই তার গতি থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটে অক্ষ বরাবরই তার গতি থাকবে। এই যে গ্যাসের যে অণুটা, ধরো এই হচ্ছে গ্যাস অণুটা, এই গ্যাস অণুটার এক্স অক্ষ বরাবর বেগ থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর রৈখিক বেগ থাকতে পারে, জেড অক্ষ বরাবর রৈখিক বেগ থাকতে পারে, রৈখিক বেগ। তো রৈখিক বেগে যে তিন অক্ষ বরাবর রৈখিক বেগ থাকতে পারে। এইবার কথা হচ্ছে কি, সেটা কি ঘুরতে পারে? উত্তর হচ্ছে না, ঘোরার জন্য অ্যাটলিস্ট দুইজন লাগবে, ঘোরার জন্য অ্যাটলিস্ট দুইজন লাগবে। এটা ঘুরতে পারে কিনা, উত্তর হচ্ছে না, পারে না। যেমন আসো দেখি, এই যে পুরনো জিনিস, চতুর্থ অধ্যায়, জড়তার ভ্রামক। মনে করো এটা এক্স অক্ষ, হ্যাঁ, এই এক্স অক্ষের উপর এখানে ক্ষুদ্র একটা অণু রাখা আছে, এক্স অক্ষের উপর ক্ষুদ্র একটা অণু, ঠিক আছে, এটা এইভাবে ঘুরবে। তাহলে এর জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক নেই, জড়তার ভ্রামক জিরো। কেন জড়তার ভ্রামক জিরো? যদি এমন হইতো, এমন যদি হইতো যে এটা এক্স অক্ষ, এইটা হচ্ছে আর ব্যাসার্ধ, এখানে এম ভরের একটা বস্তু, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এর জড়তার ভ্রামক হইতো আই ইকুয়াল টু এম আর স্কয়ার, জড়তার ভ্রামক হইতো। কিন্তু এটা একটা ক্ষুদ্র বস্তু যেটা এই অক্ষের উপর অবস্থিত, ক্ষুদ্র বস্তুটা যেটা এই এক্স অক্ষের উপর অবস্থিত, তো এক্স অক্ষের উপর অবস্থিত, এর তো কোনো ব্যাসার্ধই নেই, বা ব্যাসার্ধ অতি নগণ্য, একটা ক্ষুদ্র অণু, গ্যাসের অণুর কথা চিন্তা করো। আর এক্স অক্ষ একটা মানে একটা মনে করো যে চিকন একটা সুতার মতো এক্স অক্ষ, ঠিক আছে, একটা এক্স অক্ষ, আর তার উপরে একটা অণু আছে এখানে। তো এই অণুটার ব্যাসার্ধ, এই অণুটার ভর আছে এম, ধরো ব্যাসার্ধ কিন্তু অতি নগণ্য, কারণ এই অক্ষের সাপেক্ষে তার যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ নেই বললেই চলে, মানে অক্ষের উপরেই অবস্থিত। তাহলে অক্ষের উপর অবস্থিত, ব্যাসার্ধ নেই বললেই চলে, তাহলে আই ইকুয়াল টু এম আর স্কয়ার, আর নেই বললেই চলে, আর হচ্ছে জিরো। তাহলে এর জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক জিরো। জড়তার ভ্রামক কত? জড়তার ভ্রামক হচ্ছে জিরো। ব্যাসার্ধ অতি নগণ্য, ব্যাসার্ধ নাই বললেই চলে, তাহলে জড়তার ভ্রামক জিরো। তাহলে অক্ষের উপর যদি বসে থাকে, কেউ যদি অক্ষের উপর বসে থাকে, তাহলে এটা ঘুরলেও, দেখো ঘুরলেও তার জড়তার ভ্রামক নেই, আর জড়তার ভ্রামক নেই কারণে তার কোনো ঘূর্ণন গতি শক্তি নেই, ঘূর্ণন গতি নেই, তার ঘূর্ণন গতি নেই। কেমনে নেই? আচ্ছা, ই কে ইকুয়াল টু ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এবার তুমি বলো আই কত? জিরো, তাহলে গতিশক্তি কত? জিরো। বাট রৈখিক ভাবে বেগ আছে, ভি আছে, তাহলে এক্স অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি আছে, ওয়াই অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি আছে, জেড অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি আছে, কিন্তু ঘূর্ণনের কোনো গতিশক্তি নেই। অনেকে মনে করতে ভাই জেড অক্ষের চারপাশে যদি ঘুরে, তো জেড অক্ষ ধরো, যে মনে করো যে অণুটা যেখানে আছে, ধরো এই হচ্ছে অণুটা, এই অণুটা আছে, তাহলে অণুটা যদি এখানে থাকে, আমি চিন্তা করলাম আচ্ছা এটা হচ্ছে জেড অক্ষ, সরি জেড অক্ষ তো এটা ছিল না, জেড অক্ষ ছিল এইটা, এই যে এটা হচ্ছে জেড অক্ষ, তাহলে এটা হচ্ছে জেড অক্ষ। তো একই তো কথা, জেড অক্ষের উপরে যদি অবস্থিত হয়, তো জেড অক্ষের সাপেক্ষে ঘুরলে তার জড়তার ভ্রামক তো থাকবে না, তো জড়তার ভ্রামক থাকবে না মানে গতিশক্তি থাকবে না, কৌণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি থাকবে। তাহলে এই কারণে দেখো এক পরমাণু গ্যাসের অণুর ঘূর্ণন গতিশক্তি নাই, এক পরমাণু গ্যাসের অণুর ঘূর্ণন গতিশক্তি নাই। তাহলে ঘূর্ণন গতিশক্তি না থাকার কারণে তার কোনো কৌণিক কৌণিক বা আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম নাই। তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম দেখো ভালো করে বুঝি আমরা, আসো, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম, আবর্ত নাই তো জিরো। স্পন্দন, স্পন্দন হবে কি? দুইজন থাকলে না স্পন্দিত হবে, কাঁপবে, এভাবে একটা বন্ধন থাকবে, আর বন্ধন থাকলে এভাবে বন্ধনে কাঁপতে থাকবে, স্পন্দিত হতে থাকবে। নাই তো, একজন আছে, একজন আবার স্পন্দিত হয় নাকি? তাহলে স্পন্দন বা কম্পন, কম্পন কম্পন ডিগ্রি অফ ফ্রিডম নাই। তাহলে অতএব টোটাল ডিগ্রি অফ ফ্রিডম, মোট স্বাধীনতার মাত্রা, তাহলে মোট স্বাধীনতার মাত্রা এফ, দ্যাট ইজ 3। তাহলে আজকে থেকে মুখস্থ করে নাও, এক পরমাণু গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলা সবার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। শেষ, বহুত কাজে লাগবে, ঠিক আছে। সেকেন্ড ইয়ারের মনে করো থার্মোডাইনামিক্সের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা যখন তোমরা পড়বা তখন দেখবে এগুলা কাজে লাগবে। এবার আসো, এক পরমাণু গ্যাস গেল, এবার আসো দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের নাম বলো তো দুই একটা। অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, দ্বিপারমাণবিক গ্যাস। মনে করো কোনো একটা পাত্রে এবার দ্বিপারমাণবিক গ্যাস রাখা আছে, সিলিন্ডার, এই সিলিন্ডার পাত্রে পিস্টন সংযুক্ত করে একটা দ্বিপারমাণবিক গ্যাস রাখা আছে। দ্বিপারমাণবিক গ্যাসের অণু, দুটো পরমাণু দিয়ে একটা অণু গঠিত। আমি আঁকবো এটা, ভালো করে দেখো, খেয়াল করো, একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, এটা কিন্তু একটা অণু, বুঝছো, এটা একটা অণু।
এই একটা পরমাণু দিয়ে একটা অনুগঠিত, এই একটা পরমাণু দিয়ে একটা অনুগঠিত, এই একটা পরমাণু দিয়ে একটা অনুগঠিত। বুঝছো? বুঝতে কি পারছো বলো? এই যেগুলা কিন্তু অণু, এই পাত্রের মধ্যে এগুলো কিন্তু অণু। কোন গ্যাসের অণু? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, দ্বিপরমাণু গ্যাসের অণু। তো এর এর ডিগ্রি অফ ফ্রিডম কি হইতে পারে? তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তো আসো আমরা একটা অণুকে এখান থেকে একটা অণুকে তুলে এখানে আঁকি, একটা অণুকে তুলে এখানে আঁকি। তো একটা অণুকে তুলে এখানে আঁকলাম, ধরো এই যে এই হচ্ছে একটা অণুকে তুলে এখানে আঁকলাম। তো তুমি এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যে কোনো বরাবরই নিয়ে বসাও। তো আমি মনে করি এক্স অক্ষ বরাবর নিয়ে বসালাম, এক্স অক্ষ বরাবর এইভাবে নিয়ে বসালাম। দেখো একটু ডট ডট দিয়ে দিই, এটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ, যে বোর্ডের ভেতরের দিকে ঋণাত্মক জেড অক্ষ। তাহলে দুটো পরমাণু দিয়ে একটা অণু গঠিত হয়েছে। এবার আসো এই অণুটা, আমার কলমের কথা চিন্তা করো, কলম হচ্ছে অণুটা, ঠিক আছে? কলমের মাথায় এখানে একটা বল আছে, মনে মনে ভেবে নাও এখানে একটা বল আছে। তাহলে দেখো, ভালো করে দেখো, এটা এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে, এটা এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখো এই যে অণুটার দিকে তাকাও, এই যে অণুটা আঁকছি এখানে, অণুটা যেটা আঁকছি দুইটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত হয়েছে, সেই অণুটার গতিটা ভালো করে দেখো, খেয়াল করো। এই অণুটা এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে, এই যে অণুটা দেখো, অণুটা এক্স অক্ষ বরাবর দৌড় দিতে পারে, পারে না? এই দেখো এক্স অক্ষ বরাবর দৌড়াচ্ছে, কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর দৌড়ানোর জন্য, এক্স অক্ষ বরাবর তার গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডমে এক কাউন্ট করো, এক। ওকে, এক। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর দৌড়াইতে পারে না? দেখি তো। হ্যাঁ পারে তো, ওয়াই অক্ষ বরাবর দৌড়াইতে পারে, ওয়াই অক্ষ বরাবরও রৈখিক বেগ থাকতে পারে, রৈখিক বেগ দৌড়াচ্ছে ওয়াই অক্ষ বরাবর, পারে, হ্যাঁ এটা সম্ভব। ডিগ্রি অফ ফ্রিডম 2। এবার আসো জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে কিনা? হ্যাঁ পারে, জেড অক্ষ বরাবর। তাহলে জেড অক্ষ বরাবর রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম 3, 3 অক্ষ বরাবর রৈখিক গতির জন্য ডিগ্রি অফ ফ্রিডম হলো 3, 3। ডান। এইবার আসো ঘূর্ণন, দেখো ঘূর্ণন, দেখো ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে, ঠিক আছে? ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে। এই যে জেড অক্ষ আছে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, কিন্তু এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে না। দেখো এবার ঘূর্ণনটা দেখো, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারবে, কারণ ওয়াই অক্ষ থেকে দেখো, ওয়াই অক্ষ এই যে মাঝখানে ওয়াই অক্ষ, দেখো ওয়াই অক্ষ থেকে এইভাবে দুইটা হাত প্রসারিত করা। তাহলে এইভাবে এই যে হাত প্রসারিত করা মানে আর আছে, আর এই যে আমার হাত চিন্তা করো আর, তাহলে আই ইকুয়াল টু এম আর স্কয়ার আছে ওয়াই অক্ষ, দেখো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের চারপাশে, ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে, ভালো করে দেখো, ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে তখন এইভাবে, এই যে এইভাবে ঘুরতেছে ওয়াই অক্ষের চারপাশে, এই যে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের চারপাশে ঘুরতেছে। তাহলে ওয়াই অক্ষের চারপাশে যদি ঘোরে, ওয়াই অক্ষটার চারপাশে, এই যে ওয়াই অক্ষটা এর চারপাশে যদি ঘোরে, তাহলে ওয়াই অক্ষ বরাবর জড়তার ভ্রামক থাকবে, ওয়াই অক্ষ বরাবর জড়তার ভ্রামক থাকবে বিধায় দেখো আই ওয়াই, জড়তার ভ্রামক আই ওয়াই এটা থাকবে, কারণ এই যে আর আছে, আর এটা আর আছে, তাহলে আই ওয়াই ইকুয়াল টু এম আর স্কয়ার থাকবে। এটা থাকার কারণে, এটা থাকার কারণে হাফ আই ওমেগা স্কয়ার ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার কৌণিক গতি থাকবে, ওয়াই অক্ষ বরাবর কৌণিক গতি শক্তি থাকবে, তার মানে ওয়াই অক্ষ বরাবর ডিগ্রি অফ ফ্রিডম আছে, ওয়াই অক্ষ বরাবর কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম আছে, কৌণিক, কৌণিক বা ঘূর্ণন বা আবর্তন ডিগ্রি অফ ফ্রিডম আছে। ডান। জেড অক্ষে দেখো, দেখো এই যে জেড অক্ষ লম্ব ভাবে চলে গেছে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, দেখো জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে, পারে, সম্ভব। জেড অক্ষের চারপাশে ঘুরবে, পারে, সম্ভব। জেড অক্ষের চারপাশে ঘুরতে পারবে, সম্ভব। কিন্তু এক্স অক্ষের চারপাশে, এক্স অক্ষের চারপাশে ঘুরতে পারবে না, ঘূর্ণন হবে না। কেন ঘূর্ণন হবে না? কারণ দেখো এক্স অক্ষ বরাবরই আমি রাখছি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে, তাহলে এক্স অক্ষের দেখো, এক্স অক্ষের সাথে কোনো আর নেই, দেখো কোনো আর নেই, দেখো এটা এক্স অক্ষ, এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এক্স অক্ষের থেকে এই যে হাত নেই, আর নেই, ব্যাসার্ধ নেই, আই ইকুয়াল টু এম আর স্কয়ার, এম আর স্কয়ার নেই তো, আই নেই তো, তাহলে এক্স অক্ষ বরাবর আই নেই, জড়তার ভ্রামক নেই, এই কারণে এক্স অক্ষ বরাবর কৌণিক গতিশক্তিটা নেই, ঠিক আছে? এক্স অক্ষ বরাবর
কৌণিক গতিশক্তিটা নেই, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম এক্স অক্ষ বরাবর কৌণিক ডিগ্রি মানে আবর্তন ঘূর্ণন ডিগ্রি অফ ফ্রিডম নেই। এখন অনেকে বলতে ভাই আপনি এক্স অক্ষ বরাবর নিয়ে আঁকছেন কেন, আপনি ওয়াই অক্ষ বরাবর নিতেন। আচ্ছা আমি তাহলে অনুটাকে যদি ওয়াই অক্ষ বরাবর বসাই, এই অনুটাকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর বসাই, তাহলে অনুটাকে ওয়াই অক্ষ বরাবর বসালে, ওয়াই অক্ষ বরাবর এইভাবে যদি বসাই, তাহলে ওয়াই অক্ষের চারপাশে আর ঘুরতে পারবে না, কারণ ওয়াই অক্ষের চারপাশে আর নেই। তাহলে এক্স অক্ষের জন্য আছে, জেড অক্ষের জন্য আছে। তার মানে তুমি যেভাবে বসাও না কেন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, যেভাবে তুমি বসাও না কেন, একটা অক্ষ থাকবে না, বাকি দুইটা থাকবে। একটা অক্ষ থাকবে না, বাকি দুইটা থাকবে। যেমন তুমি এই কলমটার কথা চিন্তা করো, দেখো এই কলমটার এইটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, আর তোমাদের দিকটা হচ্ছে জেড অক্ষ। জেড অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, বুঝছো? দেখো খেয়াল করো, কলমটাকে আমি ঘুরাবো, এই যে এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, তো দেখো ওয়াই অক্ষের চারপাশে ঘোরাতে পারছি, এই যে ওয়াই অক্ষের চারপাশে ঘোরাতে পারছি, ঠিক ক্লিয়ার? এবার তোমাদের দিকটা হচ্ছে জেড অক্ষ, জেড অক্ষের চারপাশে ঘোরাবো, ভালো করে দেখো, এই যে জেড অক্ষের চারপাশে ঘোরাতে পারছি, জেড অক্ষের চারপাশে ঘোরাতে পারছি। কিন্তু এবার এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর ঘোরাতে পারলে দেখি, এক্স অক্ষ এটা, এক্স অক্ষ বরাবর ঘোরাতে পারলে এই যে দেখো এবার আর এইভাবে ঘুরবে, তো এইভাবে ঘুরলে তো ওই এক্স অক্ষের পরেই অবস্থিত, এক্স অক্ষের উপরেই তো ঘুরতেছে, এক্স অক্ষ থেকে তো আর নেই, এই কারণে এক্স অক্ষ বরাবর আর কৌণিক গতি নেই, কৌণিক গতি শক্তি নেই। তাহলে কৌণিক গতি শক্তি আছে মাত্র দুইটা অক্ষ, বুঝলা? যদি আরো ভেঙে দেখাই, তাহলে দেখো আরো ভেঙে দেখাই, তাহলে এক্স অক্ষ বরাবর তার রৈখিক বেগ আছে ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর দৌড়াইতে পারে ভি ওয়াই, জেড অক্ষ বরাবর দৌড়াইতে পারে ভি জেড, বুঝছো? ভি জেড। এবার এক্স অক্ষ, ওয়াই অক্ষের চারপাশে ঘুরতে পারে, তাহলে আই ওয়াই আছে, জেড অক্ষের চারপাশে ঘুরতে পারে আই জেড আছে, কিন্তু আই এক্স নেই, আই এক্স কিন্তু জিরো, আই এক্স কিন্তু জিরো। তাহলে দেখো ভালো করে দেখো, হাফ এম ভি এক্স স্কোয়ার আছে, হাফ এম ভি ওয়াই স্কোয়ার আছে, হাফ এম ভি জেড স্কোয়ার আছে, তিন অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি আছে। হাফ আই এক্স ওমেগা স্কোয়ার বা ওমেগা এক্স স্কোয়ার নাই, নাই, আই এক্স জিরো নাই। হাফ আই ওয়াই ওমেগা স্কোয়ার বা ওমেগা ওয়াই স্কোয়ার আছে, হাফ আই জেড ওমেগা স্কোয়ার আছে, তাহলে আছে দুটো আর তিনটে, তাহলে মোট ডিগ্রি অফ ফ্রিডম পাঁচটা। ঠিক আছে, অনেকে লিখতেছে ছয়, ছয় হবে না তো, ছয় হবে না তো, কৌণিক বা রৈখিক মানে ঘূর্ণন বা আবর্তন একটা বাদ চলে গেছে তো, তাহলে পাঁচ। তুমি যদি বলো ভাই আপনি এক্স অক্ষ বরাবর বসাচ্ছেন, আমি ওয়াই অক্ষ বরাবর বসাবো, বসাও না, ওয়াই অক্ষ বরাবর বসাও, তাহলে ওয়াই অক্ষটা থাকবে না, এটাই হচ্ছে কথা, ওয়াই অক্ষ এটাই থাকবে না। ঠিক আছে, এবার অনেকে বলতো ভাই এটার ক্ষেত্রে কি এসএইচএমটা নেই, মানে সিম্পল হারমোনিক মোশন, স্পন্দনটা নেই? না, দ্বিপরমাণু গ্যাসের জন্য স্পন্দন নেই। ঠিক আছে, এটা আমি ধরো যে জানি, তোমারে বললাম, তুমি একটু বিশ্বাস করো আমারে নাকি? দ্বিপারমাণিক গ্যাস অণুর জন্য স্পন্দন নেই, দ্বিপারমাণিক গ্যাস অণু স্পন্দিত হয় না। কি ক্লিয়ার? তাহলে আসো এটার তাহলে আমরা একটু লিখি, একটু ভেঙে চুরে লিখি। রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম ছোট হাতের এফ, সরি রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3, আর আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম, আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। স্পন্দন ডিগ্রি অফ ফ্রিডম নাই, স্পন্দিত হবে না। ঠিক আছে, দ্বিপরমাণু গ্যাস অণুর ক্ষেত্রে এইটুকু বিশ্বাস করে, স্পন্দিত হবে না। তাহলে অতএব স্বাধীনতার মাত্রা, অতএব স্বাধীনতার মাত্রা এফ 5, 3, 2 যোগ করে 5, টোটাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। কি ক্লিয়ার? বুঝতে পারছো? একজন লিখছো কেন ভাই, কেন ভাই, এটা তো আসলে বলতে পারতেছি না। ঠিক আছে, তবে দ্বিপরমাণু গ্যাস অণুর জন্য স্পন্দন থাকে না, আপাতত বিশ্বাস করো। ঠিক আছে, সব জানতে গেলে অনেক আলোচনা চলে আসবে। ঠিক আছে, তবে আইডিয়াল গ্যাসের জন্য, নরমালি আইডিয়াল গ্যাসের জন্য ভাইব্রেশনাল যে এনার্জিটা, এটা আসলে তেমন থাকে না, বলতে গেলে সহজ কথা। ঠিক আছে, আইডিয়াল গ্যাসের জন্য ভাইব্রেশনাল যে কাইনেটিক এনার্জি, এটা আসলে থাকে না আইডিয়াল গ্যাস ধরলে, এটাই হচ্ছে কথা। এবার তাহলে দেখো এক পারমাণবিক, দ্বিপারমাণবিক গেল, এবার আসো তো ত্রিপারমাণবিক একটা উদাহরণ বল। ত্রিপারমাণবিক গ্যাস বলে আসলে কিছু না, আমরা সবকিছুকে ঢালাও ভাবে বহু পারমাণবিক বলে চালাই দিই। তো তারপরও যেহেতু আমরা বিগিনার আর কি, একটু শিখতেছি এখন, তাহলে ত্রিপারমাণবিক ধরে নিই, ত্রিমাত্রিক লিখে ফেলছি, ত্রিপারমাণবিক ত্রিপারমাণবিক গ্যাস, ওজোন গ্যাস O3,
তারপরে অ্যামোনিয়া অ্যামোনিয়া তো 4 পারমাণবিক হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড। তার সাথে প্রথমে একটা উদাহরণ দেখি, ওজোন। ওজনের স্ট্রাকচারটা দেখো, ওজনের স্ট্রাকচারটা কেমন। ওজনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, ওজনের স্ট্রাকচারটা এরকম, এই যে এটা হচ্ছে ওজনের স্ট্রাকচার, তাই না? কি বুঝছো? একটু ছোট করে আঁকি। ওজনের স্ট্রাকচারটা এরকম। তাহলে এবার তিনটে অক্ষ চিন্তা করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এটারে যে কোনো ভাবে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যে কোনো জায়গায় তুমি যে কোনো ভাবে বসাও, যে কোনো জায়গায় যে কোনো ভাবে তুমি বসাও, যে কোনো জায়গায় যে কোনো ভাবে। ধরো আমরা এইভাবে বসালাম, এইটা একটা অক্সিজেন, এইটা একটা অক্সিজেন, এইটা একটা অক্সিজেন, এইভাবে আমি বসালাম, ঠিক আছে? ওজনটাকে এইভাবে বসালাম, মানে এক্স অক্ষের উপরেই বসালাম। এবার দেখো এটা 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে, এটা তো মানো, এটা 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে। দাঁড়াও দেখি একটু, সাউন্ড আসতেছে কি এটা? দেখো তাহলে 3 অক্ষ বরাবর এটা দৌড়াইতে পারবে। তো দৌড়ানোর ব্যাপারটা কি আর ভেঙে বলা লাগবে? Vx থাকবে, Vy থাকবে, Vz থাকবে। তাহলে 3 অক্ষ বরাবর দৌড়াবে, তাহলে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3। এইবার আসো ঘূর্ণন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো এক্স অক্ষের চারপাশে যখন ঘুরবে, তখন এটা এক্স অক্ষের উপর, তাহলে এর জড়তার ভ্রামক নেই, মানলাম। এটা এক্স অক্ষের উপর, এর জড়তার ভ্রামক নেই, মানলাম। কিন্তু এইটা তো এক্স অক্ষ থেকে দূরে আছে, দেখো তো এটা এক্স অক্ষ থেকে দূরে আছে না? তাহলে এর তো ঘুরতে থাকলে এ তো ঘুরবে, এ তো এক্স অক্ষের চারপাশে এইভাবে ঘুরবে না? তাহলে ওটার কিন্তু জড়তার ভ্রামক থাকবে, তার মানে কৌণিক গতিশক্তি কিন্তু এবার এক্স অক্ষ বরাবর আছে। তাহলে আবর্ত ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে এক্স অক্ষ বরাবর একটা হলো। এবার চিন্তা করো এইটা ওয়াই অক্ষ বরাবর যখন ঘুরবে, তখন এইটারে বসাও, ওয়াই অক্ষ বরাবর নিয়ে বসাও। দেখো আমি এই যে ওয়াই অক্ষ বরাবর নিয়ে বসাচ্ছি, দেখো আলাদা করে ওয়াই অক্ষ বরাবর নিয়ে আঁকতেছি। তো একটা অক্সিজেনকে এখানে দিলাম ওয়াই অক্ষ বরাবর, এই একটা অক্সিজেন, দেখো তো এরকম আছে। তাহলে এইটা হচ্ছে ওয়াই অক্ষের উপর, কিন্তু বাকি দুটো দেখো, বাকি দুটোর ওয়াই অক্ষ থেকে দূরত্ব আছে না? দেখো তো দূরত্ব আছে কিনা? আছে। তাহলে দূরত্ব আছে, তার মানে এর জড়তার ভ্রামক আছে, এর জড়তার ভ্রামক আছে। তাহলে এর জড়তার ভ্রামক, এই দুটার কিন্তু জড়তার ভ্রামক আছে, বুঝছো? আছে। তাহলে জড়তার ভ্রামক থাকার কারণে আই থাকবে, আই থাকার কারণে, আই যদি থাকে, জড়তার ভ্রামক থাকার কারণে অবশ্যই ডিগ্রি অফ ফ্রিডম ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এক্স অক্ষ বরাবর হইলো, ওয়াই অক্ষ বরাবর হইলো, দুইটা হইলো। এবার আসো জেড অক্ষ বরাবর, চিন্তা করো জেড অক্ষ। দেখো এটা যেভাবে রাখা আছে ঠিক মাঝখানে হচ্ছে জেড অক্ষ, একেবারে ঠিক মাঝখানে জেড অক্ষ, এরকম এইভাবে রাখা আছে, ঠিক মাঝখানে, এই যে ডট 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 ডট, মাঝখানে হচ্ছে জেড অক্ষ। বা আমি আরেকটু 3D ভাবে যদি আঁকি, ঠিক আছে, আরেকটু 3D ভাবে যদি আঁকা হয়, তাহলে এই যে এই বরাবর, এই যে ডট 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 ডট, এই যে জেড অক্ষ, দেখো জেড অক্ষ মানে এরকম, দেখো মোবাইল দিয়ে বুঝাই, এইভাবে রাখা আছে। এটা মিশে গেছে মনে হয়, ক্যালকুলেটর দিয়ে বুঝাই। এই যে এইভাবে রাখা আছে, তাহলে জেড অক্ষ তোমাদের দিকে না? তাহলে দেখো তো জেড অক্ষ একেবারে মাঝখান দিয়ে চলে গেছে না? মাঝখান দিয়ে। তাহলে জেড অক্ষ যদি মাঝখান দিয়ে চলে যায়, তাহলে তুমি দেখো তিনটা অনুরই কিন্তু দূরত্ব আছে, এটারও দূরত্ব আছে জেড অক্ষ থেকে, এটারও দূরত্ব আছে, এটারও দূরত্ব আছে, তিনটারই দূরত্ব আছে। তাহলে তিনটার দূরত্ব থাকার কারণে জড়তার ভ্রামক থাকবে, জড়তার ভ্রামক থাকার কারণে জেড অক্ষ বরাবর কৌণিক গতিশক্তি থাকবে। তাহলে 3 অক্ষ বরাবর কিন্তু এবার কৌণিক গতিশক্তি আছে। তাহলে 3 অক্ষ বরাবর কৌণিক গতিশক্তি থাকার কারণে এখানে হবে 3। তাহলে মোট স্পন্দন নাই, ঠিক আছে? ওই যে বললাম যে আদর্শ গ্যাস স্পন্দন 0, তাহলে স্পন্দন নাই, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম, মোট স্বাধীনতার মাত্রা F equal to 6, এখানে F equal to 6, বুঝতে কি পারছো? এই হচ্ছে কাহিনী, F equal to 6। দেখো তোমার এইখানে আবার দেখাই, এখানে একটু দেখাই। দেখো তো এই দুইটা পরমাণুর এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে দূরত্ব আছে, এই কারণে ওয়াই অক্ষের জড়তার ভ্রামক আছে,
জড়তার ভ্রামক মানে ওয়াই অক্ষ বরাবর ডিগ্রি অফ ফ্রিডম আছে, সহজ কথা। তারপরে আসুন এই যে জেড অক্ষ, তাহলে জেড অক্ষ থেকে দেখো, জেড অক্ষ থেকে এটা দূরত্ব আছে, জেড অক্ষ থেকে এটা দূরত্ব আছে, জেড অক্ষ থেকে দূরত্ব আছে, জেড অক্ষ থেকে দূরত্ব আছে। ওকে, তাহলে জেড অক্ষ বরাবর ডিগ্রি অফ ফ্রিডম আছে। এবার এক্স অক্ষ দেখো, এক্স অক্ষ থেকে দূরত্ব নেই, দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব নেই, এক্স অক্ষের উপরেই আছে, এক্স অক্ষ থেকে কোনো দূরত্ব নেই, এই কারণে এক্স অক্ষ বরাবর জড়তার ভ্রামক নেই, এই কারণে ডিগ্রি অফ ফ্রিডম ছিল না। ঠিক আছে, তাহলে কত হলো এখানে, কত হলো এখানে হলো 6, 3 আর 3 6। ঠিক আছে, খাদিজাতুর মনতা বলছে 7 কিভাবে, 7 কোথায়, 7 কেন হলো, 3 আর 3 যোগ করলে তো 6 হয়, 7 কোথেকে হইল, শাহরিয়ার 7 কিভাবে হয়, 7 কই, 7 তো নেই। ঠিক আছে, 7 কোথায়, 7 কোথায় হলো, 7 কোথায় লিখছি, 3 আর 3 যোগ করলে কত হয়, যোগ বলে গেছি আমি, 3 আর 3 যোগ করলে তো 6 হয়। যদি স্ট্রেট লাইন ত্রিমাত্রিক হয়, স্ট্রেট লাইন ত্রিমাত্রিক কেন হবে, ট্রিঅ্যাটমিক হয়। ভাই আগে 7 পড়ছি, আগে 7 পড়ছি, ও আচ্ছা 7 পড়লেও সেটা আলাদা কথা, কিন্তু এখানে হিসাব করে কত পাইলাম, হিসাব করে আমরা কত পাইলাম, হিসাব করে কত পাইলাম, এখানে দেখে আমরা কত পাইলাম, দেখে আমরা তো 3 মানে 6 পাইলাম, তাই না। 7 তুমি পড়ে থাকলে আলাদা কথা, 7 যদি তুমি পড়ে থাকো সেটা আলাদা কথা, এখানে আমরা তো 6 পাইলাম নাকি, 3 আর 3 যোগ করে কত পাইলাম, 6। তাহলে এই হচ্ছে কাহিনী, 3 আর 3 যোগ করে 6 পাইলাম। তাহলে এইভাবে আমরা ডিগ্রি অফ ফ্রিডম দেখো বুঝতে পারি, এইভাবে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করে আমরা বুঝতে পারি। এইবার শোনো, দেখো কি লেখা আছে, গ্যাস অণুর ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতার মাত্রা নির্ণয়ের সহজ উপায়। খুব সহজে ডিগ্রি অফ ফ্রিডম আমরা হিসাব করব, খুব সহজে। আগে আমি একেবারে বেসিক বুঝালাম তোমাকে, একেবারে কিভাবে দেখো ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করা হয় সবকিছু তোমাকে বুঝালাম। এবার একটা শর্টকাট, কোন গ্যাস অণুর ডিগ্রি অফ ফ্রিডম বের করার জন্য একটা সূত্র আছে, ডিগ্রি অফ ফ্রিডম এফ। এটা বের করার জন্য খুবই বিখ্যাত একটা সূত্র, 3x - y, ডিগ্রি অফ ফ্রিডম nf or f equal to 3x - y। x কি, x হচ্ছে যতগুলো কণা বা অ্যাটম দিয়ে গঠিত, অণুটি গঠিত। আর y কি, y হচ্ছে বন্ধন অথবা নিরপেক্ষ শর্ত বা বাধা, তো আসো বুঝি, এই সূত্রে বসাই দিলেই কাজ শেষ, এবার আসো আমরা বুঝি। এখানে লেখা আছে আমাদের, এই যে এখানে, এই যে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে চিন্তা করো, দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, দ্বিপারমাণবিক গ্যাস। তো দ্বিপারমাণবিক গ্যাস, অক্সিজেন হলে O ডাবল বন্ড O, নাইট্রোজেন হলে N ট্রিপল বন্ড N। ঠিক আছে, ক্লিয়ার, অক্সিজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম। তো এবার সূত্রটা কি শিখলাম আমরা, জানো, F equal to 3x - y। দেখি তো এটা আসে কিনা। তাহলে 3 into x কতগুলো কণা দ্বারা গঠিত, কতগুলো অ্যাটম দ্বারা গঠিত, দ্বিপারমাণবিক গ্যাস কয়টা অ্যাটম দ্বারা গঠিত, 2টা। তাহলে x এর মান 2 বিয়োগ y মানে বন্ধন, দ্বিপারমাণবিক গ্যাস 2টার মধ্যে বন্ধন একটা, দেখো 2টার মধ্যে বন্ধন কয়টা, একটা। এই যে n 3টার মধ্যে বন্ধন কয়টা, 3টার মধ্যে বন্ধন কয়টা, একটা। অনেকে ভাবে 2টা 3টা, অনেকে ভাবে ভাই বন্ধন এই যে মানে ডাবল বন্ড আর এটা যে ট্রিপল বন্ড, তাহলে এর বন্ধন হচ্ছে 2, এর বন্ধন হচ্ছে 3। ভুল, এটা ডাবল বন্ড কিন্তু বন্ড কয়টা, একটা। এটা ট্রিপল বন্ড কিন্তু বন্ড কয়টা, 2টা এর মধ্যে সম্পর্ক কয়টা। এটার আর একটা সুন্দর নাম দিয়ে দাও, এই যে এটা এখানে আর একটা সুন্দর নাম দিয়ে দিই, বন্ধন বা নিরপেক্ষ শর্ত বা বাধা বা মনে করো অন্যয় বা সম্পর্ক কয়টা, অন্যয় বা সম্পর্ক। এই যে তাহলে 3x - y হচ্ছে সম্পর্ক, 2টা ও এর মধ্যে একটা সম্পর্ক, একটা বন্ধন, সেটা ডাবল বন্ড। 2টা n এর মধ্যে ট্রিপল বন্ড কিন্তু বন্ড কয়টা, একটা। তাহলে বন্ড হচ্ছে একটা, এক। তাহলে 3 দুগুণে 6 বিয়োগ 1 5। দেখো আগে আমরা বের করছিলাম কত, 5। আগে আমরা বের করছিলাম হচ্ছে 5, বুঝতে পারছো, আগে আমরা বের করছিলাম হচ্ছে 5। আসো তো দেখি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে, এক পরমাণু গ্যাস হিলিয়াম, আর্গন, হিলিয়াম, ঠিক আছে, আর্গন, নিয়ন, এগুলোই তো। তো একটা হিলিয়ামের অণু, ধরো একটা হিলিয়াম মানে তো একটা হিলিয়ামই, এই যে একটা হিলিয়াম,
এর সাথে কারো কোনো বন্ধন নেই। তাহলে F = 3x - y। তাহলে কয়টা অণু দ্বারা মানে কয়টা পরমাণু দ্বারা গঠিত, কয়টা কণা দ্বারা গঠিত? একটা, x এর মান 1, x এর মান 1 মাইনাস অন্য, এর সাথে তো কারো সম্পর্ক নেই, তাহলে সম্পর্ক শূন্য, সম্পর্ক অন্যয় শূন্য, এর সাথে যদি আরো একটা থাকতো তাহলে একটা সম্পর্ক থাকতো, সম্পর্ক নেই, সম্পর্ক শূন্য, তাহলে 3 × 1 দ্যাটস 3। দেখো বের করে আসছে 3, ঠিক আছে, বের করে আসছে 3, কি ক্লিয়ার? হিসাব করে বের করে আসছে 3, কি ক্লিয়ার? তাহলে 3x - y, x হচ্ছে পরমাণু সংখ্যা কয়টা? পরমাণু সংখ্যা 2টা, পরমাণু সংখ্যা 2টা, ঠিক আছে। আর বন্ড কয়টা? একটা বন্ড, একটা বন্ড, হয় অক্সিজেন চিন্তা করো নয়তো নাইট্রোজেন চিন্তা করো, মানে যে কোনো একটা চিন্তা করো, যে কোনো একটা চিন্তা করে দেখো। তাহলে বন্ড কয়টা? একটা, তাহলে এখানে 1। এবার হিলিয়াম, নিয়ন, আর্গন, তো সেটা গঠিত কয়টা কণা দিয়ে? একটা কণা দিয়ে, তাহলে x এর মান 1, আর কোন এর সাথে কারো কোনো সম্পর্ক নেই, অন্যয় নেই, তাহলে অন্যয় নেই মানে y হচ্ছে 0, তাহলে 3 × 1 3। এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, ডিগ্রি অফ ফ্রিডম, এইভাবে সূত্র দিয়ে হিসাব করে মিলে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু হয় কি, বহু পারমাণবিক গ্যাস, তো বহু পারমাণবিক গ্যাসের মধ্যে ত্রিপারমাণবিক, 4 পারমাণবিক, 5 পারমাণবিক, বিভিন্ন ধরনের হইতে পারে। তো এগুলার এই যে সূত্র, এই সূত্র দিয়ে হিসাব করে ডিগ্রি অফ ফ্রিডম, এবং অনেক সময় মনে করো যে এই যে আগে যে মেথড আমরা হিসাব করছি সেই ডিগ্রি অফ ফ্রিডম, এই দুইটা এক নাও হইতে পারে, অনেক সময় একটু উল্টাপাল্টা হয়, হিসাব করে দেখবা মিলবে না। তো আসলে আমরা হিসাবের প্রসিডিউরে একটু দেখি, তো হিসাবের প্রসিডিউরে এইটার কত হয় এইটা দেখবো, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেখবো, এই দুইটা দেখবো, ওজোন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো দেখি তো, আসো ওজনের ক্ষেত্রে এই যে আঁকা আছে এখানে দেখো, F = 3x - y। আসো, কয়টা কণা দ্বারা গঠিত? একটা, দুটো, তিনটা, তিনটা কণা দ্বারা গঠিত, তাহলে 3 × 3 মাইনাস বন্ধন কয়টা? দেখো তো বন্ধন, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, তিনটা বন্ধন, তাহলে 3, ঠিক আছে। তাহলে 3 × 3, 3 × 9 - 3, তো 9 থেকে 3 বিয়োগ গেলে কত থাকে? 6। দেখো হিসাব করে আগেও আসছিল 6, এই বুঝছো, হিসাব করে আগেও আসছিল কত? 6, বুঝলা? এই হচ্ছে কাজ। এইবার শোনো, দেখো এগুলা মোটামুটি সুন্দর করে সূত্র দিয়েও যা হয়েছে, আর এমনি আমরা আগে কমন সেন্স খাটায় বুঝে 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 বের করছি ডিগ্রি অফ ফ্রিডম, সেটাও একই মিলে গেছে। কিন্তু কিছু কিছু জিনিসের সূত্র দিয়ে আর কমন সেন্স খাটায় করলে দুটো মেলে না। এই না মেলার কারণটা হচ্ছে অণুর আণবিক বিন্যাস, আণবিক গঠনের কারণে অনেক সময় মেলে না, অণুর আণবিক গঠনের কারণে অনেক সময় মেলে না। তো যেমন একটা উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড এর ডিগ্রি অফ ফ্রিডম কত? এর স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রা কত? স্বাধীনতার মাত্রা, আসো দেখি হিসাব করি। CO2, তাহলে সি মাঝখানে, এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, কার্বনের সাথে কার্বনের দেখো হাত হচ্ছে এই যে 4, মানে যোজনী 4, অক্সিজেনের 2, অক্সিজেনের 2 মিলে গেছে। কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন হচ্ছে সরল রৈখিক, তাই কিনা? কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন কেমন? সরল রৈখিক। এই যে অণুর গঠন সরল রৈখিক, জানো তো সবাই, কার্বন ডাইঅক্সাইড অণুর গঠন হচ্ছে সরল রৈখিক। দ্বিপারমাণবিক গ্যাসের যেমন সরল রৈখিক, দ্বিপারমাণবিক গ্যাসের যেমন সরল রৈখিক, ঠিক তেমনি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস না হওয়া সত্ত্বেও এর গঠনটা হচ্ছে, আণবিক গঠনটা হচ্ছে সরল রৈখিক। এর ডিগ্রি অফ ফ্রিডমটা আমরা বের করতে চাই, আসলে সূত্র দিয়ে বের করব। F = 3x - y, কয়টা অণু দ্বারা গঠিত? 1 2 3, মানে সরি পরমাণু বা কণা দ্বারা গঠিত 1 2 3, তিনটা, তাহলে 3 × x 3। এবার বন্ধন সম্পর্ক হাত, ও আর সি একটা, ও আর সি আরো একটা, এই যে বন্ধন নম্বর 1, বন্ধন নম্বর 2, সম্পর্ক 1, সম্পর্ক 2, বুঝছো? 4 বানায়ও না, 1 2 3 4, 4 বানায়ও না, 2, সম্পর্ক কয়টা? 2টা, ঠিক আছে। তাহলে সম্পর্ক হচ্ছে 2টা মাইনাস হচ্ছে 2, তাহলে 3 × 9, 9 - 2, 9 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? 7। হিসাব করে কত আসে? 7। ফর্মুলা দিয়ে কত আসে? 7। এইবার দেখো আমি এমন একটা কথা বলবো, সেটা শুনে তোমার মনে হবে যে ধুর ছাই কি বলে এগুলা। শোনো ভালো করে, শোনো ভালো করে, কান পরিষ্কার করে শোনো। এবার কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম সূত্র দিয়ে হিসাব করে আসে 7, আমাদের বইগুলাতে লেখা হচ্ছে 6, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5, বুঝলা? কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। তাহলে কি হইলো যে ভাই কি বললেন? এটা সূত্র দিয়ে হিসাব করে আসে 7, বইগুলাতে লেখা আছে 6, কিন্তু আসলে 5। এবার কথা হচ্ছে কেমনি কি? দেখো হিসাব করে 7 আসছে, এটা তো আমি তোমাকে বুঝাই দিলাম।
এই কার্বন ডাইঅক্সাইড নিয়েই হচ্ছে যত কাহিনী, এটা এই ব্যতিক্রমটা নিয়েই হচ্ছে কাহিনী। কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসাব করে আসলো 7, সেটা আমি তোমাদের দেখা দিলাম। এইবার শোনো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এটা আসলে 5। কেন 5? কারণ দ্বিপরমাণু গ্যাসের যেমন 5 ঠিক তেমনি 5। এবার কেন 5? কেন? কারণ দ্বিপরমাণু গ্যাসের অণুর ডিগ্রি অফ ফ্রিডম ছিল 5, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর আকৃতিটা, আণবিক বিন্যাসটা দ্বিপরমাণু গ্যাসের মতোই। যেমন দ্বিপরমাণু গ্যাস, ধরো অক্সিজেন O2, দ্বিপরমাণু গ্যাস দেখো এরকম সরল রৈখিক। এই যে দ্বিপরমাণু গ্যাস, এটা অণুটা দেখতে কেমন? সরল রৈখিক। সরল রৈখিক, সরল রৈখিক যদি হয়, ভালো করে বুঝিও, সরল রৈখিক মানে একটা লাঠি। তাহলে দ্বিপরমাণু গ্যাসের জন্য এই যে ডিগ্রি অফ ফ্রিডম আমরা হিসাব করে করে আসলাম না, এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। দেখো আমি একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে আঁকতেছি এখানে। এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসে এইটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কার্বন। এই যে কার্বনের সাথে দুই হাতে সরল রৈখিক ভাবে এই যে একটা অক্সিজেন আছে, সরল রৈখিক ভাবে এই পাশে আর একটা অক্সিজেন আছে। এই যে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস অণু 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে, 3 অক্ষ বরাবর দৌড়াইতে পারে। দৌড়ানোর জন্য রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম 3। এবার ওই যে ঘূর্ণনের কথা দেখো, আগের মতো ঘূর্ণন ওয়াই অক্ষ বরাবর সম্ভব, জেড অক্ষ বরাবর সম্ভব, ঠিক আছে, জেড অক্ষ বরাবর সম্ভব, কিন্তু এক্স অক্ষ বরাবর ঘূর্ণন সম্ভব। এক্স অক্ষ বরাবর ঘুরলেও কোনো জড়তার ভ্রামক থাকবে না, কারণ সরল রৈখিক ভাবে দেখো, যদি এমন একটু বাঁকা টাকা থাকতো, একটু আঁকা বাঁকা থাকতো, তাহলে তখন আর এক্স অক্ষের উপরে পড়তো না, এক্স অক্ষ থেকে একটু দূরে থাকতো, আর থাকতো, আর থাকলে জড়তার ভ্রামক থাকতো, জড়তার ভ্রামক থাকলে কৌণিক গতিশক্তি থাকতো। সেইটা নেই, সরল রৈখিক হওয়ার কারণে এটা নেই। তাহলে যাদের আকৃতি, যাদের আণবিক বিন্যাস সরল রৈখিক, তাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। 3টা হচ্ছে রৈখিক, 2টা হচ্ছে ঘূর্ণন বা আবর্তন। তাহলে এর ঘূর্ণন রৈখিক মানে ঘূর্ণন ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2, তাহলে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম এফ হচ্ছে 5। তাহলে হওয়ার কথা আসলে 5, অর্থাৎ দ্বিপরমাণু গ্যাসের মতো হওয়ার কথা। কি ক্লিয়ার? ঠিক আছে, মানে একেবারে বুদ্ধি খাটায় যদি বলো তাহলে হচ্ছে 5, এটাই আসল কথা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মত, বা এটাই আমি বিভিন্ন জায়গায় এটাই আসলে দেখছি ব্যাখ্যা। এবার হিসাব করে আসে তো 7, তাহলে এই হিসাবটা ঠিক নেই, এটা তো মনে করো শর্টকাট, এই হিসাবটা এটা আসলে ঠিক নেই। এবার আমরা তাহলে কত দিব? আমরা 6 দিব। আমরা দিব 6, আমরা 7ও দিব না, 5ও দিব না, আমরা দিব 6। আমরা 7এও নেই, 5এও নেই, বুঝছো? বলে না আমরা 7এও নেই, 5এও নেই, আমরা কততে আছি? আমরা আছি 6-এ। তাহলে আমরা দিব 6। কেন? কারণ বইতে ওটাই লেখা আছে, সব বইতে ওটাই লেখা আছে। আসলে 6 লেখার উদ্দেশ্য কি জানো? গ্যাস বলতে 3 ধরনের গ্যাস বোঝা যায়, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক। এই বহুর মধ্যে দুনিয়ার সবাই আছে। এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক। এক পারমাণবিকের ডিগ্রি অফ ফ্রিডম 3, দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5, বহু পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 6। কথা এখানে শেষ। এবার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বহু পারমাণবিক গ্যাস, ডিগ্রি অফ ফ্রিডম 6। ঠিক আছে, তাহলে বহু পারমাণবিক গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম লেখা আছে 6, এটাই বইতে লেখা আছে। এটাই হচ্ছে কাহিনী করছে, যে কি কাহিনী? কাহিনী হচ্ছে এটা। তা আমরা 6ই ব্যবহার করব, কারণ আমি দেখছি বিভিন্ন বইতে, ইসাক স্যার বলো, তপন স্যার বলো, যত স্যারই বলো না কেন, সবার বইতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম বহু পারমাণবিক গ্যাস ধরেই করছে। কখনো 7 দিয়ে করে নাই, কখনো 5 দিয়েও করে নাই। কি কথা বুঝছো? তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে, এই যে দেখো ফিজিক্স খুবই ভালো, কিন্তু এটা তো আসলে ফিজিক্স না, এটা হচ্ছে কেমিস্ট্রি। ওই যে কোটা ফ্যাক্টরি দেখো না, কেমিস্ট্রি মনে করে যে হুদাই গালাই। তো কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, ব্যতিক্রম, ব্যতিক্রম। কেমিস্ট্রির সমস্যাটা হচ্ছে এটা। ফিজিক্সের মতো সুন্দর সাবজেক্ট নেই, বুঝছো? বলতে পারো ভাই এগুলা কি পড়াচ্ছেন? এগুলো তো কেমিস্ট্রি পড়াচ্ছি। এগুলা কি পড়াচ্ছি? এগুলো তো কেমিস্ট্রি পড়াচ্ছি। ফিজিক্সের মতো সুন্দর সাবজেক্ট নেই। ফিজিক্স হচ্ছে লজিকের সাবজেক্ট, কোনো ব্যতিক্রম নেই। কিন্তু যখনই মনে করো কেমিস্ট্রি চলে আসে ফিজিক্সের মধ্যে, তখন ওই কেমিস্ট্রির কারণেই একটু ফিজিক্সে ব্যতিক্রম আসে। এছাড়া সবকিছু সুন্দর। ঠিক আছে, এই যে ইকুয়েশন অফ এক্সেপশন, হ্যাঁ এই যে ব্যতিক্রম, খালি ব্যতিক্রম। দেখবা কেমিস্ট্রি পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে ব্যতিক্রম, বুঝছো? ফিজিক্স সুন্দর। ফিজিক্সের একটা মনে করো যে কোটা ফ্যাক্টরিতে যেভাবে বলে না যে ফিজিক্সের পিছনে কাজ করছে কি একবার জিনিয়াস বিজ্ঞানী নিউটন, আইনস্টাইন। তো ফিজিক্স তো লজিকে থাকবে, বুঝছো? ফিজিক্সের মতো লজিক তো তুমি কোথাও পাবা না। এবার আসো দেখো, তাহলে ডিগ্রি অফ ফ্রিডমের মোটামুটি একটা আইডিয়া পাইলাম। মনে করো অনেক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম তোমাকে ধরো যে আমি এইভাবে বের করতে দিলাম, দেখি সূত্র অনুযায়ী বের করো তো। ঠিক আছে, অনেক সময় ধরো সূত্র অনুযায়ী ডিগ্রি অফ ফ্রিডম বের করতে বললাম। যেমন CH4 এর ডিগ্রি অফ ফ্রিডম, মিথেন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম সূত্র দিয়ে বের করবা। আমরা আর গঠন আঁকবো না, সূত্র দিয়ে বের করবো, আমরা আর ওই আগের নিয়মে বুঝবো না। তাহলে মিথেন গ্যাস CH4, এর গঠন কেমন? চতুস্তলকীয়, তাই না? এই যে H চতুস্তলকীয় গঠন।
তাহলে সূত্র অনুযায়ী ডিগ্রি অফ ফ্রিডম f = 3x - y। তাহলে x কয়টা? 1 2 3 4 5টা, তাহলে 3 গুণ 5। আর সম্পর্ক কয়টা? 1টা 2টা 3টা 4টা, সম্পর্ক হচ্ছে 4টা। তাহলে 3 5 15 বিয়োগ 4 11। ঠিক আছে, এই হিসাব করে মিথেন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম এই সূত্র অনুযায়ী 11। দেখি তুমি আরেকটা সূত্র একটু চেষ্টা করো তো, দেখি কি দিব বলো। অ্যামোনিয়া দি, অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি? NH3, NH3। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম, তাহলে N আর H3, H তিনটা, H H H H H। ঠিক আছে, কি বন্ড মানে ট্রিপল বন্ড না ডাবল বন্ড ওগুলো না বুঝলেও চলবে। যেমন এখানে সাপোজ ট্রিপল বন্ডই হবে, সরি মানে সিঙ্গেল বন্ডই হবে আর কি। এই যে এক হাত করে থাকবে। তাহলে এবার F = 3x - y। তাহলে 1 2 3 4, 4টা কণা দ্বারা গঠিত, মাইনাস সম্পর্ক 1 2 3। তাহলে 3 4 12, 12 থেকে বিয়োগ 3 9, শেষ। তাহলে পারা যাবে না? তাহলে ডিগ্রি অফ ফ্রিডমের আলোচনা শেষ। এবার আসো, ছোট্ট আর একটা জিনিস আছে, শক্তির সমবিভাজন নীতি। দেখো নামের মধ্যে বলা আছে শক্তির সমবিভাজন। তো শক্তির সমবিভাজন কি বলতেছে? কোন গতীয় সিস্টেমের মোট শক্তি, খুবই সুন্দর কথা, কোন গতীয় সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্য অবস্থায় প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমে সমানভাবে বন্টিত হবে। কোন গতীয় সিস্টেমের মোট শক্তি, কোন গতীয় সিস্টেমের মোট শক্তি তাপীয় সাম্য অবস্থায় প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে সমানভাবে বন্টিত হবে। কোন গতীয় তাপগতীয় সিস্টেমের আর কি, কোন গতীয় সিস্টেমের মোট শক্তি প্রতিটি স্বাধীনতার মাত্রায়, প্রতি ডিগ্রি অফ ফ্রিডমে বা প্রতি স্বাধীনতার মাত্রায় সমানভাবে বন্টিত হবে, সমানভাবে বন্টিত হবে। আসো তোমার বুঝাই দিই। বলো, তুমি গ্যাসের গতিশক্তি বের করছিলা, দেখো লিখবা না গ্রাফ। এক পারমাণবিক গ্যাসের গতিশক্তি বের করছিলাম, মনে আছে? একটা ঘনক আঁকছিলাম, একটা ঘনক আঁকার পরে তোমাকে বলছিলাম ধরো মনো অ্যাটমিক একটা গ্যাস আছে, এই যে ঘনক, এই ঘনক পাত্রে একটা মনো অ্যাটমিক গ্যাস আছে। তো মনো অ্যাটমিক গ্যাসের অণু যে কোনো দিক বরাবর ছোটাছুটি করতে পারে। তো তার বেগ ধরছিলাম c, x অক্ষ বরাবর cx, y অক্ষ বরাবর cy, মনে পড়ে? z অক্ষ বরাবর cz। তাহলে 3 অক্ষ বরাবর এখান থেকে হিসাব করছিলাম, আমরা গ্যাসের গতিশক্তি পাইছিলাম। গ্যাসের গতিশক্তি সূত্র, 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে বা n মোল গ্যাসের গতিশক্তি ছিল 3/2 nRT। দেখো মনে পড়ে কিনা? ঠিক আছে, 3/2 nRT। 1 মোল বললে 3/2 RT। আর যদি বলে একটা অণুর গতিশক্তি, একটা অণু 3/2 kT, মনে পড়ে কিনা? 3/2 kT, 3/2 kT। তাহলে ধরো এখান থেকে একটা অণু এই একটা অণুর শক্তি, গতিশক্তি 3/2 kT। ডান। এইবার আসো, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে একটা অণুর গতিশক্তি এটা। একটা অণুর গতিশক্তি কার? এক পারমাণবিক গ্যাসের। এক পারমাণবিক গ্যাসের, এক পারমাণবিক গ্যাসের। বলো, এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত? এফ কত? এফ হচ্ছে 3। এফ কত? 3। তাহলে প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমে শক্তি সমানভাবে বন্টিত হবে। তাহলে মোট শক্তি এইটা সমান ভাগে প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমে যাবে, সমানভাবে ভাগ হবে। এটারে 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমে যাবে। এটারে 3 দিয়ে ভাগ করো, প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমে যাবে হাফ কেটি, হাফ কেটি, হাফ কেটি। 3 যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম, প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডমের শক্তি হবে হাফ কেটি, হাফ কেটি, হাফ কেটি। প্রত্যেক ডিগ্রি অফ ফ্রিডম সমানভাবে বন্টিত হবে। দ্যাট ইজ শক্তির সমবিভাজন নীতি। এইবার তোমার একটা মজার কথা হয়, তুমি যে গ্যাসের গতিশক্তি সূত্র E = 3/2 nRT শিখছো না, বা 3/2 kT শিখছো না, 3/2 kT শিখছো না? এইটা আসলে গ্যাসের গতিশক্তির জেনারেল ইকুয়েশন না, এক পারমাণবিক গ্যাসের জন্য শক্তির ইকুয়েশন। কিন্তু দ্বিপারমাণবিক গ্যাসের শক্তির ইকুয়েশন এটা না, বহুপারমাণবিক গ্যাসের শক্তির ইকুয়েশন এটা না। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এই যে 3, এই 3 ডিগ্রি অফ ফ্রিডম 3 বলে 3 ছিল। আমরা প্রমাণ করছিলাম এক পারমাণবিক গ্যাসের জন্য। দেখো যখন প্রমাণ করি তখন বলে নিছিলাম ধরি পাত্রে এক পারমাণবিক গ্যাস আছে, মনো অ্যাটমিক গ্যাস আছে, বলছিলাম ওই মনো অ্যাটমিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস, ডিগ্রি অফ ফ্রিডম 3 বলে ওখানে 3। তাহলে এবার বলো অক্সিজেন গ্যাসের জন্য, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত হবে? 3 হবে? হবে না, 3 এর জায়গায় হবে 5। অর্থাৎ
দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হবে 5/2 nRT, আর একটা অণুর জন্য বললে 5/2 kT। বহু পারমাণবিক গ্যাসের জন্য, বহু পারমাণবিক, আমরা এখন গ্যাস চিনি তিন ধরনের, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক। তাহলে এক পারমাণবিক গ্যাসের জন্য 3/2 kT, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 5/2 kT, বুঝছো? আর বহু পারমাণবিক গ্যাসের জন্য 6/2 kT, 6/2 kT। বহু পারমাণবিক গ্যাস আমরা চিনি তিনটা, এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক। তাহলে বহু পারমাণবিক গ্যাসের জন্য 6/2 kT। কি কথা বুঝছো? তাহলে এই যে শক্তির সূত্র, শক্তির সূত্র, আসো এই পাশে একটু এই যে শক্তিগুলো একটু লিখে আসি। এখানে যে এক পারমাণবিক, দ্বিপারমাণবিক লিখছি না, তাহলে যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম এফ হচ্ছে 3, তাহলে এবার আসো একটা অণুর শক্তি আমরা একটু লিখে রাখি এখানে। যেহেতু একটা ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে একটা অণুর শক্তি হচ্ছে 3/2 kT। এটা প্রমাণ করছিলাম, কিন্তু দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আর প্রমাণ করি নাই। যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম শিখে গেছি, এখন আর প্রমাণ করার কি দরকার, তাহলে আমরা বলেই দিতে পারি। তাহলে এর স্বাধীনতার মাত্রা এফ হচ্ছে 5, ওকে, তাহলে এর একটা অণুর শক্তি বা অণুর গড় গতি শক্তি হচ্ছে 5/2 kT, 5/2 kT। আর বহু পারমাণবিক যদি হয়, বহু পারমাণবিক ধরে লিখে দিব, ঠিক আছে, বহু পারমাণবিক ধরে লিখে দিব, বহু পারমাণবিক, ঠিক আছে, হাইড্রোজেন মানে কার্বন ডাইঅক্সাইড, ওজোন, আর যে যে গ্যাস আছে বহু পারমাণবিক ধরে লিখে দিব আমরা। তাহলে বহু পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম, গ্যাস চিনি আমি তিনটা, তাহলে 6/2 kT মানে 3 kT আর কি, সহজ কথা 3 kT, 6/2 kT, বুঝছো? 6/2 kT, এই হচ্ছে কাহিনী। তাহলে এবার আসো, তাহলে আমরা এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম কিন্তু, দেখো। তাহলে অতএব গ্যাসের গতিশক্তির সূত্র 3/2 kT না, গ্যাসের গতিশক্তির সূত্র হচ্ছে এক পারমাণবিকের জন্য 3/2 kT, দ্বিপারমাণবিকের জন্য 5/2 kT, আর বহু পারমাণবিকের জন্য ছিল 6/2 kT। তাহলে অতএব এক মোল গ্যাসের গতিশক্তি, এক মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2, 3/2, 5/2, 6/2, দ্যাট মিনস f/2 kT, ঠিক আছে, সরি f/2 nRT। আর যদি বলি একটি অণুর গতিশক্তি, একটি অণুর গতিশক্তি যদি বলি, তাহলে E ইকুয়াল টু একটি অণুর জন্য f/2 kT, f/2 nRT, f/2 kT, f/2 nRT আর f/2 kT, বুঝছো? তাহলে f দিয়ে লিখবো, এখন সূত্র হচ্ছে f কি ডিগ্রি অফ ফ্রিডম। এবার যদি কখনো বলে তোমার ম্যাথে বলছে মনে করো আর্গন গ্যাস, তাহলে f এর মান টুপ করে 3 বসাই দিবা। বলছে অক্সিজেন গ্যাস, f এর মান টুপ করে 5 বসাই দিবা। বলছে নাইট্রোজেন গ্যাস, f এর মান টুপ করে 5 বসাই দিবা। বলছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, f এর মান 6 বসাই দিবা। বলছে ওজোন গ্যাস, f এর মান 6 বসাই দিবা, বুঝছো? বুঝতে কি পারছো? তাহলে বহু পারমাণবিক গ্যাস বললে 6, এক পারমাণবিক হলে 3, দ্বিপারমাণবিক হলে 5। এবার যে কথাটা বলছে যে প্রত্যেক মাত্রায় শক্তিটা সমানভাবে বন্টিত হয়, হ্যাঁ তাই তো, প্রত্যেক মাত্রায় শক্তি সমানভাবে বন্টিত হয় এবং সেই শক্তির পরিমাণ সমানভাবে বন্টিত হয়, এবং সেই শক্তি হচ্ছে 1/2 kT। দেখো এইটা অনেকে বুঝবে না, সবাই তাকাও, বোর্ডে তাকাও, আগে লিখবে না। প্রত্যেক স্বাধীনতার মাত্রায় শক্তি সমানভাবে বন্টিত হয় এবং প্রত্যেক মাত্রাতে শক্তি হচ্ছে 1/2 kT। প্রত্যেক মাত্রাতে, দেখো ভালো করে মিলাও, যেটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, তাহলে তার 3টা মাত্রা, তাহলে প্রত্যেক স্বাধীনতার মাত্রায় 1/2 kT, 1/2 kT, 1/2 kT, 1/2 kT, তাহলে 3/2 kT হবে, বুঝছো? এবার আসো অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, বহু মানে দ্বিপারমাণবিক গ্যাস, 5, ডিগ্রি অফ ফ্রিডম 5, তাহলে 5টা মাত্রা প্রত্যেক মাত্রায় 1/2 kT, 1/2 kT, 1/2 kT, 1/2 kT, 1/2 kT, 5 মাত্রায়, তাহলে 5/2 kT, ঠিক আছে, 5 into 1/2 kT, 5/2 kT। বহু পারমাণবিক গ্যাস ডিগ্রি অফ ফ্রিডম ধরো 6, তাহলে 6টা মাত্রা, তাহলে 6টা মাত্রায় 1/2 kT, 1/2 kT, 1/2 kT, 1/2 kT, 1/2 kT, আরো একটা ধরো 1/2 kT, তাহলে 6টা, তাহলে 6 into 1/2 kT, 6/2 kT, বুঝতে পারছো? তো এইটা আমরা একটু প্রমাণ করতে চাই, দেখি আসলে সত্যি কথা কিনা, প্রমাণ করি। তখন তুমি প্রমাণটা কার জন্য করবা? প্রমাণটা এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, বহু পারমাণবিক, কোন গ্যাস ধরে করবা? তাহলে প্রমাণটা আমরা এক পারমাণবিক গ্যাস ধরে করি, চলো। এক পারমাণবিক গ্যাস ধরে আমরা একটু প্রমাণ করি আসলে সত্যি কিনা, দেখি তো 1/2 kT আসে কিনা।
এক পরমাণু গ্যাস ধরে প্রমাণ করব, যেখানে এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম এফ হচ্ছে 3। ঠিক আছে, আমরা প্রমাণ করব, দেখবো হাফ কেটি আনতে পারি কিনা। তো তুমি দেখো তো মনে পড়ে কিনা, এই যে এক পরমাণু গ্যাসের যে অনুর বেগ হচ্ছে সি, তো এই অনুর বেগ সি কে ভেক্টর ফরম্যাটে এরকম আমরা লিখতাম সি এক্স আই ক্যাপ, তারপরে সি ওয়াই জে ক্যাপ, আর সি জেড কে ক্যাপ, সি জেড কে ক্যাপ, এরকম আমরা লিখতাম না, মনে পড়ে? তারপর এখান থেকে লিখছিলাম সি স্কয়ার ইকুয়াল টু সি এক্স স্কয়ার প্লাস সি ওয়াই স্কয়ার প্লাস সি জেড স্কয়ার, মনে পড়ে? দেখো তাহলে অনুর বেগের বর্গের গড় মান, এই যে গড় মান বসাই দিচ্ছি, এবং দেখো আমরা এই জিনিসটা বলছিলাম যে 3x স্কয়ার, তারপরে 3y স্কয়ার, তারপরে 3z স্কয়ার, 3z স্কয়ার, এগুলা মান সমান। এটা দেখো লেখা আছে তোমার খাতায়, এটা তোমার খাতায় লেখা আছে, দেখো কোথায় লেখা আছে, ওই যে গ্যাসের আণবিক তত্ত্ব, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য, ওখানে লেখা আছে। ঠিক আছে, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য ওখানে লেখা আছে। তাহলে এখান থেকে আমরা এই কথাটা বলতে পারি যে, দেখো এই কথাটা বলতে পারি সি স্কয়ার বার এটা ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর বেগের বর্গের গড় প্লাস ওয়াই অক্ষ বরাবর বেগের বর্গের গড় প্লাস জেড অক্ষ বরাবর বেগের বর্গের গড়। এখন যেহেতু এই তিনটা সমান, এই তিনটা যেহেতু সমান, তাহলে তিনটা যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারি সি এক্স স্কয়ার তার গড়, সি ওয়াই এর জায়গায় আমরা লিখতে পারি সি এক্স স্কয়ার, সি জেড এর জায়গায় লিখতে পারি সি জেড স্কয়ার। ঠিক আছে, আর এখানে হচ্ছে সি স্কয়ার বার। তাহলে এটা সরি, এটা সি এক্স লিখবো, পরে তুলবা, দেখো বোর্ডে দেখো। তাহলে এটাকে লেখা যায় 3cx স্কয়ার বার, আর এখানে সি স্কয়ার বার, বুঝছো? লিখতে পারি। এবার উভয় পক্ষে হাফ গুণ করে দাও, হাফ হাফ, এই পাশেও হাফ, তাহলে 3 থাকলো, হাফ গুণ করলাম, হাফ উভয় পক্ষে হাফ গুণ করে, এবং হাফের সাথে এম গুণ করে দাও, অনুর ভর গুণ করে দাও, অনুর ভরও আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, অনুর ভরও আমরা গুণ করে দিলাম, উভয় পক্ষে অনুর ভরও গুণ করে দিলাম। তাহলে এবার আসো দেখো, তাহলে এটা অনুর ভর হাফ এম। তাহলে এবার একটু তাকাও, ভালো করে তাকাও, এই 3 কে এই পাশে পাঠাই দিব, এই 3টাকে এই পাশে পাঠাই দিব, এই 3টাকে এই পাশে পাঠাই দিব। তাহলে 1 ডিভাইডেড বাই 2 এম সি এক্স স্কয়ার বার, এইটা সমান সমান, এটা সমান সমান 3 এই পাশে চলে আসলো। তাহলে 1 ডিভাইডেড বাই 3 হাফ এম, কি লিখতেছেন, হাফ এম সি স্কয়ার বার। দেখো ভালো করে বুঝিও, সি স্কয়ার সমান সমান সি এক্স স্কয়ার সি ওয়াই স্কয়ার সি জেড স্কয়ার। উপরের গড় চিহ্নগুলা একটু উজ্জ্বল রাখো, তাহলেই হবে। ঠিক আছে, অনেকে গড় চিহ্ন দিতে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা, গড় চিহ্ন উপরে গড় চিহ্ন বাদ দাও, তুমি বাদ দেই না, হিসাব করো না। তাহলে সি স্কয়ার সমান সমান, যেহেতু সি এক্স সি ওয়াই সি জেড সমান, তাহলে সি এক্স এর জায়গায় সি এক্স, সি ওয়াই এর জায়গায় সি এক্স, সি জেড এর জায়গায় সি এক্স, তাহলে 3cx স্কয়ার সি স্কয়ার। তাহলে সি এক্স স্কয়ার মানে হচ্ছে 1/3, এই যে 1/3। আমি কি করলাম, উভয় পক্ষে হাফ এম গুণ করলাম, হাফ এম গুণ করলাম। এবার ভালো করে এই লাইনটার দিকে তাকাও, এই যে লাইনটা, এই লাইনটার দিকে তাকাও, দেখো এই লাইনটার দিকে তাকাও, এই যে লাইনটা, এই লাইনটার দিকে তাকাও, এই লাইনটা দেখো, হাফ এম সি এক্স স্কয়ার। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশক্তি, এক্স অক্ষ বরাবর গতিশক্তি, এই যে এক্স অক্ষ বরাবর গতিশক্তি। এক পরমাণু গ্যাস, কোন স্পন্দন বা ঘূর্ণন নেই, শুধু আছে রৈখিক। তাহলে এক্স অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি, এটা সমান সমান, এটা সমান সমান 1 ডিভাইডেড বাই 3 হাফ এম সি স্কয়ার বার। এটা হাফ এম সি স্কয়ার, হাফ এম সি স্কয়ার, একটা অণুর ভর একটা অণুর বেগের বর্গ, একটা অণুর ভর একটা অণুর বেগের বর্গ। তাহলে একটা অণুর গতিশক্তি, এবার একটা অণুর গতিশক্তি আমরা জানি, আগে থেকে আমরা একটা অণুর গতিশক্তি জানি। একটা অণুর গতিশক্তি বলো, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে একটা অণুর গতিশক্তি তুমি প্রমাণ করছো তুমি একটা অণুর গতিশক্তি প্রমাণ করছো তুমি, হাফ এম সি স্কয়ার সমান সমান আগেও লিখছো তুমি কত, 3/2 কেটি। উপরে 3 নিচে 3, কাটাকাটি চলে গেল, কাটাকাটি চলে কত আসলো, হাফ কেটি। তাহলে সেম একই ভাবে এটা তো এক্স অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি দেখালাম হাফ কেটি, তাহলে সেম একই ভাবে ওয়াই অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি হাফ কেটি, জেড অক্ষ বরাবর রৈখিক গতিশক্তি হাফ কেটি। তাহলে প্রত্যেকটা মাত্রায় শক্তি সমানভাবে বণ্টিত হয়। একইভাবে ই ওয়াই সমান সমান হাফ কেটি, একইভাবে ই জেড সমান সমান হাফ কেটি। তাহলে প্রত্যেকটা মাত্রায় দেখো ডিগ্রি অফ ফ্রিডম, প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে শক্তি সমানভাবে বণ্টিত হয়, এবং মোট শক্তি এইটা মোট শক্তি যোগ করো, দেখো হাফ কেটি যোগ করো, তাহলে 3/2 কেটি আসবে মোট শক্তি।
তাহলে টোটাল শক্তি 3/2 কেটি, 3/2 কেটি তিনটা মাত্রায় সমানভাবে ভাগ হয়। তাহলে প্রত্যেকটা মাত্রায় শক্তির পরিমাণ হাফ কেটি। কি ক্লিয়ার? প্রত্যেকটা মাত্রায় শক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি। তাহলে যদি কারো ডিগ্রি অফ ফ্রিডম হয় ধরো 50, তাহলে যার 50 তার শক্তি হচ্ছে 50 হাফ কেটি, তার টোটাল শক্তি হচ্ছে 50 হাফ কেটি। কারণ প্রত্যেকটা মাত্রায় হাফ কেটি, তাহলে যার ডিগ্রি অফ ফ্রিডম 50 তার 50 হাফ কেটি। ঠিক আছে, 50 ডিগ্রি অফ ফ্রিডম, কথার কথা বললাম, কোন গ্যাসের অণু থাকবে না 50। তাহলে এই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমের শেষ কথা। তাহলে অধ্যায়ের টপিক মোটামুটি শেষ। তো চলো ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু শিখে গেছি, এবার দুই একটা ম্যাথ প্রবলেম একটু দ্রুত সলভ করে ফেলি। ঠিক আছে, দ্রুত, ম্যাথ প্রবলেম সলভ করা কোনো ব্যাপারই না, ম্যাথ প্রবলেম সলভ করা কোনো ব্যাপার না। বলা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণই লিখি, প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 10 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি, 10 মোল অক্সিজেন গ্যাসের গতিশক্তি। আসো নিয়ম রক্ষা করবো এবার। 10 মোল কি গ্যাস বলছে? কি গ্যাস? নামটা কি? নামটা কি? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস, তার ডিগ্রি অফ ফ্রিডম এফ হচ্ছে 5। তাহলে গতিশক্তি চাইছে 10 মোল গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু 3/2 nRT। বলো ঠিক আছে? না, হুজুকে লেখা যাবে না। তাহলে ইকুয়াল টু কি হবে? অক্সিজেন গ্যাস যেহেতু, তাহলে মূল সূত্র হচ্ছে F/2 nRT। এটা আগে লিখো, তারপরে এবার এফ এর মানটা বসাও। এফ এর মান ডিগ্রি অফ ফ্রিডম অক্সিজেন গ্যাসের 5, তাহলে 5/2 n হচ্ছে কয় মোল? 10 মোল। আর এর মান 8.316, আর টি হচ্ছে প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 + 273। হিসাব নিকাশ করে বক্সের মধ্যে বসাই দিবা এত জুল। এই বুঝছো? 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 বলো দেখি তোমাদের কি অবস্থা, ঘুমাই গেছো নাকি? ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে যত কথাবার্তা সবই বলছি। যদি কখনো ইন্টার পরীক্ষা দেওয়ার বা অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে কোনো কনফিউশন থাকে, চলে আসবা এই ক্লাসে, চলে আসবা এই ক্লাস দেখবা, ক্লাস দেখলে ডিগ্রি অফ ফ্রিডম শেষ। ওকে ডান, সহজ ম্যাথ, নিয়ম রক্ষা করলাম আর কি। তারপরে আসো, তারপরে একটা ম্যাথ বলা হচ্ছে যে কত তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের অণুর গড় গতিশক্তি, অণুর গড় গতিশক্তি 4000 অ্যাংস্ট্রম, 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তির সমান হবে। ফোটনের শক্তির সমান হবে, শক্তির সমান হবে। ম্যাথটা শুনে ভয় লাগতে পারে, কিন্তু খুবই ফালতু ম্যাথ, সহজ ম্যাথ, বুঝছো? খুবই সহজ। ঠিক আছে, শুনে একটু ভয় লাগতে পারে, কিন্তু খুবই সহজ। কত তাপমাত্রায় একটি আদর্শ গ্যাস অণুর গড় গতিশক্তি 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তির সমান হবে? জানো ফোটনের শক্তির সূত্র কি? কোথায় পড়বা এটা? এটা পড়বা হচ্ছে সেকেন্ড পার্টে গিয়ে, আধুনিক পদার্থ বিজ্ঞানের যে সূচনা সেখানে গিয়ে পড়বা। তো আপাতত আমার বিশ্বাস করো, হ্যাঁ আপাতত বিশ্বাস করো। বিশ্বাস করা লাগবে না, কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, হ্যাঁ কেমিস্ট্রিতে পড়ছো E = H/F, H নিউ, এই যে এরকম একটা চিহ্ন ছিল না? তো আমরা ফিজিক্সে ওইসব ফালতু চিহ্ন ব্যবহার করবো না, আমরা ফিজিক্সে ব্যবহার করবো কম্পাঙ্ক F, E = H/F, E = H/F। তাহলে এইটা হচ্ছে ফোটনের শক্তি। তো বলছে কত তাপমাত্রায় কোন একটি আদর্শ গ্যাসের অণুর গড় গতিশক্তি। আদর্শ কি গ্যাস বলছে? এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক বলছে? যখন বলে দিবে না তখন আমি ধরে নিব এক পারমাণবিক। ঠিক আছে, সাদা মনে কাদা নেই, এভাবে ধরে নিবা। ঠিক আছে, একবার সহজ মানে নিষ্পাপ মন নিয়ে চিন্তা করবা, এক পারমাণবিক গ্যাস, জটিল কেন চিন্তা করবা? তাহলে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে শক্তির সূত্র E = 3/2। বলছিলাম গ্যাসের অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 কেটি। তো এই দুইটা সমান হবে। E = H/F, এটা সমান হচ্ছে 3/2 কেটি। এখন দেখো এফ তোমার দেওয়া নেই, তোমার দেওয়া আছে ল্যামডা,
ওকে, কোনো সমস্যা নেই। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে সি ইকুয়াল টু আলোর বেগকে সি দিয়ে লেখা হয়, ঠিক আছে? এই যে এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন, ফোটন মানে তো আলো, আলোর বেগকে সি দিয়ে লেখা হয়, ভি এর জায়গায় সি, এফ ল্যামডা, তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ল্যামডা। বুঝছো? কেমিস্ট্রিতে পড়ছো এগুলা। তাহলে এই দুইটা সমান, তাহলে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা সমান সমান 3/2 কেটি। তাহলে কি বের করতে হবে দেখি? এইচ এর মানটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, তাই না? ঠিক আছে, ভুল করলে শুধরাই দিও। 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, আর ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে 4000 অ্যাংস্ট্রম, তাহলে 4000 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10, 3/2 কেটি, কে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট কত? 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23 বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে বাকি থাকলো টেম্পারেচার টি। তাহলে এবার ক্যালকুলেটর বাবাজিকে বলবা উত্তরটা বলে দিতে। বক্স এত কেলভিন, এসে এককে আসবে, এত কেলভিন, বুঝছো? বলো বুঝছো কিনা বলো। ক্লিয়ার? এখান থেকে তাপমাত্রাটা বের করে নিবা, এখান থেকে তাপমাত্রাটা কত হবে সেটা বের করে নিবা। তাহলে কি বললাম বলো তো? কোন গ্যাসের গড় গড় গতিশক্তি বলতে, আদর্শ গ্যাসের গড় গতিশক্তি বলতে তুমি আসলে এক পরমাণু গ্যাসের গতিশক্তি বুঝবা, এটাই ধরে নিয়ে করবা। কি ক্লিয়ার? দশ ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে কোন ইলেকট্রন যে গতিশক্তি লাভ করে, সর্বোচ্চ যে গতিশক্তি লাভ করে তার সমান শক্তি অর্জনে একটি অক্সিজেন অণুর তাপমাত্রা কত হতে হবে? একটু অক্সিজেন অণুর তাপমাত্রা কত হতে হবে? অ্যাডমিশনে কিছু ম্যাথ আসে, বুঝছো? এই অধ্যায় ও অধ্যায় জুড়ে জুড়ে দেয়, তো সেই টাইপের ম্যাথ, দুই অধ্যায় জুড়ে জুড়ে ম্যাথ দেয়, তো সেই টাইপের ম্যাথ। 10 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটা ইলেকট্রন গতিশীল হলে সে যে গতিশক্তি লাভ করে, একটা ইলেকট্রন যে গতিশক্তি লাভ করে, তুমি আগে এটা বের করো না। একটা ইলেকট্রন যে গতিশক্তি লাভ করবে, গতিশক্তির পরিবর্তন আর কি, ডেল ই কে। গতিশক্তির পরিবর্তন মানে কৃত কাজ, মনে পড়ে? গতিশক্তির পরিবর্তন মানে কৃত কাজ। এবার তুমি দেখো তো, এইটা বিভব পার্থক্য দেওয়া আছে মানে ডেল ভি, আর একটা ইলেকট্রনের চার্জ ডেল ভি হচ্ছে 10 ভোল্ট, আর একটা ইলেকট্রনের চার্জ কিউ, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, মান মাইনাস আর কি, ইলেকট্রনের চার্জটা মাইনাস, তো মাইনাস লাগবে না, আমার লাগবে শুধু মান। তাহলে এবার দেখো, এই যে গতিশক্তি আসবে কাজ থেকে। এবার দেখো তো তুমি জানো কিনা এই সূত্রটা, W ইকুয়াল টু কৃত কাজ, কৃত কাজ এটা ইকুয়াল টু হচ্ছে ডেল ভি ইনটু কিউ, জানো কিনা? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, জানো না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইনটু কিউ, মানে সূত্রের খেলা। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইনটু কিউ, আর ডাব্লিউ এটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এটাই হচ্ছে গতিশক্তি। তাহলে গতিশক্তি ডেল ই কে ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইনটু কিউ, মান বসায় দাও। 10 আর 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে এই হচ্ছে গতিশক্তি এত জুল, এটা হচ্ছে গতিশক্তি এত জুল, বুঝছো? এবার কি বলছে? এই সমান গতিশক্তি এত জুল গতিশক্তি অর্জনে একটা অক্সিজেন অণুর কত তাপমাত্রা অর্জন করতে হবে, তাপমাত্রা কত হতে হবে? তাহলে অক্সিজেন অণু O2 অণু, তাহলে O2 অণুর ক্ষেত্রে, অক্সিজেন অণুর ক্ষেত্রে একটা অণুর গতিশক্তি 5/2 কেটি। তাহলে এটা কার সমান হবে? এটা সমান হবে হচ্ছে ওই গতিশক্তির সমান, অর্থাৎ 10 ইনটু 10 টু দি পাওয়ার 10 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। তাহলে 5/2 কে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23, তারপরে টি এটা সমান সমান 10 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে এবার এখান থেকে টি এর মানটা হিসাব করবা, দুই অধ্যায় জুড়ে জুড়ে ম্যাথ দেওয়া আর কি, ঠিক আছে? এগুলা না পারার কিছু নাই, ডেল ভি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ওকে, তাহলে কাজ বের করো।
আর কাজটাই হচ্ছে কৃতকাজী হচ্ছে গতিশক্তির পরিবর্তন, কৃতকাজী গতিশক্তি। তাহলে সেই গতিশক্তি অর্জন করবে কি একটা অক্সিজেন অণু। ওকে, তাহলে একটা অক্সিজেন অণুর গতিশক্তি 5/2 কেটি, কারণ অক্সিজেন গ্যাস দ্বিপরমাণু গ্যাস, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5। তাহলে 5/2 কেটি একটা অক্সিজেন গ্যাস অণুর গতিশক্তি। তাহলে 5/2 কেটি এটা ইকুয়াল টু হচ্ছে এই যে 10 × 1.6 × 10⁻19। এর তো সহজ ম্যাথ আর হয় বলো, দুনিয়াতে আবিষ্কার হয়েছে এর তো সহজ ম্যাথ। এবার আসো আরেকটা ম্যাথ করবো, একটা ম্যাথ করেই ছুটি। এই ম্যাথটা হচ্ছে শিশিরাঙ্কের একটা ম্যাথ। তো ইসাক স্যারের বইতে আছে কিন্তু ভুল করে দেওয়া আছে বলে এটা আমি করাবো। ঠিক আছে, ইসাক স্যারের বইয়ের ম্যাথ ভুল করে দেওয়া আছে বলে এটা আমি করাবো। ম্যাথটা খুব সহজ। ঠিক আছে, ম্যাথটা আগে লিখে আসো। কোন বদ্ধ ঘরের তাপমাত্রা, বদ্ধ ঘরের ভেতরে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস। বদ্ধ ঘরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। শিশিরাঙ্ক হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে, তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে, 12 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক ও সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? আর কিছু তথ্য দেওয়া আছে, যেমন বলা আছে 9 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে 8.5 মিলিমিটার মার্কারি ও 9.2 মিলিমিটার মার্কারি, এটা বলে দেওয়া আছে। তো করো দেখি শিশিরাঙ্ক কত হবে, দেখি বের করো তো কেমন পারো, দেখি কে পারে। শিশিরাঙ্ক কত হবে এটা বের করো না, দেখি কে পারে। বলো দেখি শিশিরাঙ্ক কত হবে। কোন বদ্ধ ঘরের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত হবে? 9 ও 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। বুঝছো? ইসাক স্যারের বইতে অনেক কিছু অংবং করা আছে, তত কিছু অংবং আমরা দেখবো না। তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্কের নিচে নেমে গেছে, 14 এর নিচে নেমে গেছে। তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে শিশির পড়বে। আমাদের চাইছে শিশিরাঙ্ক কত, এটা কেমন কথা? শিশিরাঙ্ক কত? শিশিরাঙ্ক তো বলে দেওয়া আছে, শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে শিশিরাঙ্ক কত? তাহলে অ্যান্সার লিখবা, সুন্দর করে অ্যান্সার লিখবা। শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস। শেষ। তারপর আরো যদি লিখতে ইচ্ছা হয় সুন্দর করে লিখবা, শিশিরাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে না, শিশিরাঙ্ক নিজে একটা তাপমাত্রা, শিশিরাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করবে না, তাপমাত্রার উপর নির্ভর করবে না। যদি তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায় তাহলে শিশির পড়বে। ধারণ ক্ষমতা, তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে, তাপমাত্রা কমলে তো শিশিরাঙ্ক কমে না। তাপমাত্রা কমলে যদি শিশিরাঙ্ক কমে বাড়ে তাহলে তো দুনিয়ার সব থিওরি যা আমরা শিখছিলাম, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, সবই তো উল্টাপাল্টা। তাহলে সুন্দর করে লিখবা, তাপমাত্রা, শিশিরাঙ্ক নিজে একটা তাপমাত্রা, তো তাপমাত্রা কমলে শিশিরাঙ্ক তো বদ্ধ রুমে যা ছিল তাই। তাহলে 14 ডিগ্রি সেলসিয়াস, ইয়েস 14 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 14 ডিগ্রি সেলসিয়াস। শেষ, কথা শেষ, আর কোনো কথা নাই। ম্যাথ করবো না? না, কি ম্যাথ করবা তুমি? ইসাক স্যারের বইতে দেখে করছে, ঠিক আছে, যা করছে ফেলে দিবা। ইসাক স্যারের বইতে পিওন ভিওন পিটু ভিটু সূত্র খাটাইছে। আরে ভাই, আদর্শ গ্যাসের অণু এটা খুবই ক্ষুদ্র অণু। আদর্শ গ্যাসের অণু এগুলা ক্ষেত্রে পিওন ভিওন টিয়ন পিটু ভিটু বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র খাটে।
জলীয় বাষ্প আদর্শ গ্যাস বলে তোমার মনে হয়? বায়ুতে জলীয় বাষ্প, বায়ুতে যদি জলীয় বাষ্প থাকে, তো বায়ুতে জলীয় বাষ্পকে তোমার আদর্শ গ্যাস বলে মনে হয়? তাহলে জলীয় বাষ্পের ক্ষেত্রে এই সূত্রটা খাটবে না। জলীয় বাষ্পের ক্ষেত্রে P1 V1 T1, P1 V1 বাই T1, P2 V2 বাই T2। জলীয় বাষ্পের অণুগুলো বড় বড়, আদর্শ গ্যাসের অণুগুলো ছোট ছোট, আর জলীয় বাষ্পের অণুগুলো এরকম বড় বড় এক একটা অণু। তো এই ক্ষেত্রে কখনোই খাটবে না, এই সূত্র খাটবে না, এই সূত্র খাটানো যাবে না। তাহলে এই সূত্র খাটবে না। তো ইসাক স্যারের বইতে এইসব সূত্র খাটাইছে, ওইসব ধানায় পানায় আমরা জিনিস বুঝি না, বাদ। ঠিক আছে, খাটবে না। এইবার দেখো, তাহলে আরেকটা ম্যাথ করা যাবে, এইটুকু করা যাবে, শিশিরাঙ্ক তো হয়ে গেল, কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা বের করা যাবে, এটা যাবে। এটা খুবই কমন সেন্স। আসলে একটা ছক করে ফেলি, ঐকিক নিয়ম, আসলে একটা ছক করে ফেলি। তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, 9 ডিগ্রি সেলসিয়াস, তাতে জলীয় বাষ্প চাপ মিলিমিটার মার্কারি, তাতে জলীয় বাষ্প চাপ 8.5। আর 11 ডিগ্রি সেলসিয়াস, তাতে জলীয় বাষ্পের চাপ হচ্ছে 9.2। তাহলে আমাদের চাইছে, আচ্ছা তাপমাত্রা কমে 12 ডিগ্রি সেলসিয়াস হলে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত? সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ মানে ধারণ ক্ষমতা, তোমার বারবার বলছি এই কথাটা। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস হলে কত, এটা চাইছে। ঐকিক নিয়ম, 9 এর জন্য এত, 11 এর জন্য এত, তো 12 এর জন্য কত সেটা বের করবা। তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস হলে কত সেটা বের করবা। তাহলে ঐকিক নিয়মে করে করতে হবে, ঐকিক নিয়মের মতো করে করতে হবে। কি কথা বুঝছো? তাহলে 11 ডিগ্রি সেলসিয়াসে জানো, তার সাথে 1 ডিগ্রি সেলসিয়াস যোগ দিলেই কাজ শেষ। তার সাথে 1 ডিগ্রি সেলসিয়াস যোগ দিলেই কাজ শেষ। তাহলে ঐকিক নিয়ম করে বের করবা। এই যে 11 বিয়োগ 9, 11 বিয়োগ 9 বা 2 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের পরিবর্তন 9.2 বিয়োগ 8.5। তাহলে অতএব 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে 9 বিয়োগ 2 বিয়োগ 8 বিয়োগ 9.2 বিয়োগ 8.5 ভাগ হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রির জন্য, ঐকিক নিয়ম করে করলাম। 11 বিয়োগ 9 2 ডিগ্রির জন্য পরিবর্তন এত, 1 ডিগ্রির জন্য কত? তাহলে অতএব আমার লাগবে 12 ডিগ্রির জন্য। তাহলে 12 ডিগ্রির জন্য যেটা লাগবে, যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যেটা হবে, চাপ ছোট হাতের এফ বা বড় হাতের এফ যা দিয়ে লিখবা লিখো। তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা হবে, এটা বড় হাতের এফ দিয়ে লিখি, এটাকে বড় হাতের এফ দিয়ে লিখি। সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপটা হবে সেটা হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াসের চাপ যোগ প্লাস 1 ডিগ্রির বৃদ্ধি, 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি শেষ, ম্যাথ শেষ। তাহলে 11 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত ছিল? 9.2 যোগ 1 ডিগ্রির বৃদ্ধি, একটু আগে এই যে হিসাব করলাম, 9.2 বিয়োগ 8.5 ভাগ হচ্ছে 2। ঠিক আছে, শেষ। তোমার একটা শর্টকাট শিখাইছিলাম, 12 ডিগ্রির জন্য লাগবে, ওকে ডান। তাহলে তুমি কি করবা, 12 ডিগ্রির জন্য লাগবে, তাহলে 11 ডিগ্রির জন্য 11 প্লাস 1, 12 ডিগ্রি মানে কি 11 প্লাস 1। তাহলে 11 ডিগ্রির জন্য আগে নাও, 11 ডিগ্রির জন্য কত? 9.2 প্লাস, তারপরে এরকম একটা দাগ দিবা, উপরে কোটি দ্বয়ের অন্তর 9 বিয়োগ 2, 9.2 বিয়োগ 8.5, যে মানগুলো দেওয়া থাকবে, ভুজ দ্বয়ের অন্তর 11 বিয়োগ 9। এবার কয় ডিগ্রির জন্য লাগবে? 1 ডিগ্রি, গুণ 1। এই যে 11 ডিগ্রির মানের সাথে আরো 1 ডিগ্রির মান যোগ করে দিলাম, 11 ডিগ্রির মানের সাথে আরো 1 ডিগ্রির মান যোগ করে দিলাম, যোগ করে দিলে হয়ে গেল, এটা অ্যান্সার। বুঝছো? বলো এবার তোমাদের মনের কথাটা থাকলে বলো, তাহলে শেষ। শেষ, বুঝলা? তুলছে সবাই? কাজী নাসিম ইকবাল বলছে, ভাই আজকেও কি 1 ঢিলে 3 পাখি? হ্যাঁ, 1 ঢিলে 1 2 3, 3টা পাখি। এক ঢিলে 3 পাখি। ওকে ওকে ওকে, তাহলে আজকে আমরা যাই নাকি? তাহলে তোমাদের সাথে আর দেখা হচ্ছে না নাকি? না দেখা হচ্ছে, বলো তো? আমি তো জানি না, রুটিন টুটিন জানি না আমি। তোমাদের সাথে আর কি দেখা হচ্ছে বলো? সাইকেল 3 বিগিনার টু মাস্টার শেষ, সাইকেল 3 এর ক্লাস শেষ। তাহলে আমরা সফলভাবে আরেকটা সাইকেল শেষ করে ফেললাম। মেবি আরেকটা সাইকেল আছে নাকি, সাইকেল 4 মনে হয় আছে, ওখানে কি আমার ক্লাস নেওয়া লাগবে? হ্যাঁ লাগবে, মনে হয় লাগবে। এসিএস এর ক্লাসের কোনো কি লিখলা? সিকিউরিটি নাই, সব ক্লাস ইউটিউবে যাচ্ছে। শোনো, সবাই চোর বলে তুমি চোর হবা? বলো, দুনিয়ার সবাই চোর হয়ে গেলে তুমিও চোর হবা?
বুঝছো? নিজের নিজের ইমান ঠিক রাখবা নিজের কাছে। সবাই যা করছে করুক, তুমি সৎ থাকো, তুমি সবসময় সৎ থাকো, তুমি সবসময় ভালো কাজটা করো। এই যে কোর্স পাইরেসি করছে, আজকে আমার একটা অফলাইন স্টুডেন্ট কোর্স পাইরেসি করছে, এসিএস এর কোর্স পাইরেসি করছে, তার ধরা হয়েছিল এবং তাকে ধরে একটা স্বীকারোক্তিও নেওয়া হয়েছে। ঠিক আছে, এদের এই যে ছোট বাচ্চা ছেলে পেলে এদেরকে বলো জেলখানায় পাঠানো যায়? হ্যাঁ, তাহলে কেন এই ভুলগুলা করো বলো? লাইফে যদি একটা দাগ লেগে যায়, এই দাগ কি আজীবন থাকবে না বলো? ঠিক আছে, যারা ধরো যে কোর্স শেয়ার করে করো, কোর্স অনলাইন কোর্স ফি কত কম তুমি জানো? অফলাইনের কোর্স ফি অনেক বেশি, অনলাইনের কোর্স ফি কত কম। তো যারা বাইরের স্টুডেন্ট, যাদের সেরকম প্রপার সুযোগ সুবিধা নাই, তারা অনলাইনে একটা ভালো সুযোগ পাচ্ছে। এইটারে যদি তুমি অসাধু কিছু চক্র বা অসাধু কিছু স্টুডেন্ট, এরা আমি কখনো দেখি নাই এরকম অসৎ পথ অবলম্বন করে এই যে চান্স পাওয়া এত স্টুডেন্ট আছে, কেউ কখনো এসে বলে নাই ভাই আমি এরকম পাইরেসি করে চান্স পাওয়া স্টুডেন্ট, আমি পাইরেসি করে ক্লাসগুলো করছিলাম। আমি খালি বলি যে সাহস থাকলে এটা এসে বইলো, তাহলে হয়তো আমরা মনে করো যে একটু মানে আমি যেটা আর কি মনে করি যে অসৎ থেকে কেউ কখনো একটা ভালো জায়গায় যাইতে পারে না, এটা সম্ভব না আর কি। আর কয়টা লাগবে? ক্লাস শেষ। প্রসঞ্জিৎ বলছে আর কয়টা ক্লাস লাগবে? ক্লাস শেষ, ক্লাস শেষ। পাইরেসি করে পড়ে কি লাভ? আসলে পাইরেসি করে পড়ে কি লাভ? ঠিক আছে, হারাম হারাম খাবাও না, হারাম কাজ করবাও না, বুঝছো? পাইরেসি করে পড়াশোনা করে কি লাভ? তাহলে একটা চ্যাপ্টার শেষ। প্র্যাকটিস শিট ভাইয়া, প্র্যাকটিস শিটের কাজগুলো তো আমি করি না, প্র্যাকটিস শিটের মনে হয় কাজগুলো হচ্ছে ইমন করে দিয়ে দিবে মনে হয়। প্র্যাকটিস শিট দিবেন না, তোমার ইমন ভাইকে মেনশন করবা, ভাই প্র্যাকটিস শিট দেন, অপূর্ব ভাইয়ের 10 অধ্যায় শেষ, প্র্যাকটিস শিট দেন। ঠিক আছে, ইমনকে বলবা। তাহলে আজকে শেষ, টাটা টাটা টাটা।